আচ্ছা, ডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা ডাইনামিক্স শুরু করতেছি। আমরা স্ট্যাটিক্স এর গতদিন একটা চ্যাপ্টার শেষ করছি। এখানে ডাইনামিক্স এর আমরা প্রথম দিনই দেখছিলাম খুব একটা চ্যাপ্টার নাই, কম চ্যাপ্টার আছে। প্রায় বলতে পারেন স্ট্যাটিক্স এর চেয়ে অর্ধেক চ্যাপ্টার আছে। আবার আরো একটা কথা আমরা প্রথম দিন বলছিলাম, খেয়াল আছে কিনা জানি না, সেটা হচ্ছে ডাইনামিক্স এর সব কনসেপ্টই আগে থেকে জানেন। সো এইখানে নতুন কি পাবেন, নতুন পাবেন হচ্ছে প্রবলেম। এমন কিছু প্রবলেম দেখতে পারেন যেটা কিভাবে সলভ করতে হয় এটা জানেন না। এছাড়া বাকি সবকিছু হচ্ছে কনসেপ্ট, বেশিরভাগই নন, আননোন কিছু না। তবে কারো কারো যদি অজানা থাকে ওই জন্য আরেকবার রিমাইন্ডার দিয়ে দিব আমরা। এখন প্রথম চ্যাপ্টার আমরা যেটা শুরু করতেছি এটা প্লেন মোশন। এখন প্লেন মোশনের মধ্যে আমরা লিনিয়ার মোশন যেটা, ওইটা আজকে শুরু করব। এখন লিনিয়ার মোশনের পার্টটাই বেশি বড়, কালকে নেক্সট লেকচার আমি নিব, এবং নেক্সট লেকচারে হচ্ছে অর্ধেক ক্লাসের মধ্যে দেখবেন এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তারপরের চ্যাপ্টার আমরা শুরু করতে পারবো। আজকে অনেকখানি যাওয়ার ইচ্ছা আছে, তো চলেন দেখা যাক কতখানি আগাইতে পারি। এখন লিনিয়ার মোশনের মধ্যে আগেই বললাম যে বেশিরভাগ টপিকই আমাদের জানা আছে, খুব জটিল কিছুই নাই এখানে। প্রথমে আমাদের লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি কনস্ট্যান্ট ভেলোসিটি, এরপরে আর কিছু দূর যাওয়ার পরে দেখবেন হচ্ছে ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন বা ভ্যারিয়েবল ভেলোসিটি, যেগুলা ওইগুলো আমরা দেখবো। এখানে সবকিছুই কনস্ট্যান্ট। ওকে, যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয় তাহলে আমরা কিছু সূত্র অলরেডি জানি। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, আরেকটা হচ্ছে সার্কুলার মোশন। ওকে, সো রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, খুবই বেসিক 9-10 এর জিনিসপাতি। এগুলা ইউজ করে অঙ্ক করতে হবে, ওই জন্য দেখাচ্ছি। এর করেসপন্ডিং যে অ্যাঙ্গুলার ভেলোসিটির অঙ্ক আছে সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট আলফা টি। এখন আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখা অভ্যস্ত, আপনারা যদি কেউ এটা লিখতে চান যে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ওইসবে কোনো সমস্যা নেই, স্যার কিছু বলবেন, একটা লিখলেই হলো। তারপরে 2 নম্বর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এইখানে আপনার হবে হচ্ছে থেটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপরে আরো কিছু সূত্র আছে যেগুলো আমরা অলরেডি জানি। ওকে, এখন এই সূত্র ইউজ করতে আমাদের সমস্যা হয় না, আমাদের মাঝে মাঝে যে প্রবলেমটা হয় ওটা হচ্ছে ডিরেকশন। যেখানে পজিটিভ আসার কথা না সেখানে, মানে আসার কথা না সেখানে পজিটিভ চলে আসে, যেখানে নেগেটিভ আসার কথা না সেখানে নেগেটিভ চলে আসে। সেই পজিটিভ এবং নেগেটিভের যে প্রবলেমটা, এইটা আপনারা ডিল করেন কিভাবে? এটা যে কখন ইউ পজিটিভ হবে কখন ইউ নেগেটিভ হবে, এই জিনিসটা কি কোন ভাবে ধরেন, একটু কেউ একজন রেসপন্স করবেন যে উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, কিংবা ডাইনে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ, এইভাবে কিছু ধরেন নাকি কোনো কনভেনশন ফলো করে ধরেন এটা? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, যদি কেউ কেউ হচ্ছে না জেনে থাকেন কিভাবে ডিরেকশন ধরতে হবে, তাহলে আমি আপনাদের একটা নিয়ম শেখাচ্ছি। যদি আপনি কখনো ডিরেকশনে ঝামেলায় পড়েন তাহলে এই নিয়মটা ফলো করবেন। আমরা যে কোনো একটা পজিশন থেকে, মানে যেখান থেকে মোশন স্টার্ট হবে কিংবা অবজেক্ট মুভ করা শুরু করবে, ওইটাকে আমরা বলি রেফারেন্স বা গ্রাউন্ড। ওইটাকে আমরা রেফারেন্স ধরে নিই। তারপরে হচ্ছে যে ওইটাকে আমরা রেফারেন্স ধরে নিব, তারপরে ওই অনুপাতে আমরা বাকি পজিটিভ কিংবা নেগেটিভ ওইটা ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেট করার জন্য আমরা যখন মনে করেন এইটাকে আমরা গ্রাউন্ড ধরতেছি বা রেফারেন্স ধরতেছি, এটা হইতে পারে কোনো বিল্ডিং এর ছাদ, এমন না যে আপনার সবসময় মাটিই হইতে হবে। এখন যে কোনো একটা জায়গায় কি আপনি রেফারেন্স ধরতেছেন বা গ্রাউন্ড ধরতেছেন, এখান থেকে যখন আপনি উপরে যাবেন, এখান থেকে আপনি যখন উপরে কোনো কিছু নিক্ষেপ করবেন,
তখন আপনি ধরবেন ইউ ইকুয়াল টু পজিটিভ। ওকে, অলওয়েজ। আর কখনো যদি নিচে নিক্ষেপ করেন সেক্ষেত্রে ধরবেন হচ্ছে ইউ ইকুয়াল টু নেগেটিভ। তেমনই ভাবে কোনো একটা পজিশন থেকে, সাপোজ আপনি গ্রাউন্ড থেকে উপরে যাইতেছেন, এই যে এই পয়েন্ট থেকে, ও মাই গড, এইখান থেকে উপরে যাইতেছেন, যেহেতু গ্রাউন্ড থেকে উপরে যাচ্ছেন আপনি এইচ ধরবেন পজিটিভ। আর যদি আপনি গ্রাউন্ড বা রেফারেন্স থেকে নিচে যান তাহলে আপনি এইচ ধরবেন নেগেটিভ। যে জিনিসটা বলতেছি এটা যদি ফলো করেন তাহলে কোনো অঙ্কে ডিরেকশনের ঝামেলায় পড়বেন না। যদি ফলো না করে অন্যভাবে করতে যান তাহলে ঝামেলায় পড়া লাগতেও পারে। সো এ থেকে বি এই পজিশনটাকে আমরা বলবো এইচ পজিটিভ। সেটা 500 মিটার হইতে পারে, 100 মিটার হইতে পারে, আমরা পজিটিভ নিয়ে কাজ করব। আর যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এইচ ইকুয়াল টু নেগেটিভ ধরবো। ওকে, এটা গেল ইউ ভি। এবং গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের ক্ষেত্রে জি অলওয়েজ নেগেটিভ। এটা আমরা মাথায় রাখবো যে জি অলওয়েজ নেগেটিভ। কেন? কারণ জি অলওয়েজ নিচের দিকে কাজ করবে, জি কখনো উপরের দিকে কাজ করবে না। এটা কখন ইউজ করবেন? এই জিনিসটা ইউজ করবেন যখন আপনি ডিরেকশনের ঝামেলায় পড়বেন। ওকে, আর এমনি নর্মালি যে জেনারেলি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তারপর টি ইজ ইকুয়াল টু 2u বাই জি, এ সকল সূত্রের ক্ষেত্রে আপনার খুব একটা ইউজ করার প্রয়োজন নেই, এত পজিটিভ নেগেটিভ দেখার দরকার নেই। যখন বিপদ হবে তখন আমরা এটা ইউজ করব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানা বেশি জরুরি সেটা হচ্ছে আমরা দেখবো যে বিভিন্ন প্রবলেম এখানে যখন সলভ করবো এটা এফপিএস পদ্ধতিতে করা, মানে ফুট পাউন্ড সেকেন্ড এইসবে করা। যদি সেটা হয় সেক্ষেত্রে জি এর ভ্যালু কত? এটা আপনি ইউজ করবেন 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এফপিএস পদ্ধতিতে জি এর ভ্যালু ইউজ করবো 32.2। এটাও নোট রাখতে হবে। এবং যখনই এই জাতীয় প্রবলেম গুলো আসবে আমরা এইভাবে সলভ করবো। আচ্ছা, সূত্র দেখলাম, কিভাবে ডিরেকশন ধরতে হয় সেটা কনভেনশন দেখলাম, আর জি এর ভ্যালু 32.2 ধরতে হবে এটাও আমরা দেখলাম। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে প্রথম প্রবলেম এখানে দেখতেছি আমরা যে টু ইলেকট্রিক ট্রেনস এ এন্ড বি। প্রবলেমটা পড়ে ট্রাই করি প্রথমে, যে টু ইলেকট্রিক ট্রেনস এ এন্ড বি লিভস দ্য সেম স্টেশন অন প্যারালাল লাইনস। তার মানে দুইটা ট্রেন আছে যেটা সেম স্টেশন থেকে স্টার্ট করতেছে। দ্য ট্রেন এ স্টার্টস ফ্রম রেস্ট উইথ এ ইউনিফর্ম এক্সিলারেশন অফ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে যে ট্রেন এ আছে, আচ্ছা আমরা একবারে গ্রাফটা অঙ্কন করা শুরু করি। এটাকে আমি ধরে নিতেছি ট্রেন, বিশ্বাস না হইলেও ধরে নিব যে এটা হচ্ছে এ ট্রেন, আর নিচে আরেকটা হচ্ছে বি ট্রেন, দুইটা প্যারালাল লাইনে আছে এবং একই জায়গা থেকে স্টার্ট হইতেছে। এখন বলতেছে যে ট্রেন এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে স্টার্ট করতেছে যেটার ভ্যালু হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সলিউশন যদি দেখি তাহলে অ্যাক্সিলারেশন অফ এ ইজ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তেমনি ভাবে অ্যাটেইনস এ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা বলতেছে ফাইনাল ভেলোসিটি অফ এ ইজ ইকুয়াল টু 45 কিলোমিটার পার আওয়ার কে 5/18 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 12.5 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা সব মিটার পার সেকেন্ডে রাখবো জন্য কনভার্ট করলাম। এরপরে বলতেছে হুইচ ইজ মেইনটেইন কনস্ট্যান্ট আফটারওয়ার্ডস। মানে যখন সে ফাইনাল ভেলোসিটি 12.5 পর্যন্ত সে অ্যাক্সিলারেশনে গেছে তারপরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে। সো চলেন বের করে ফেলি যে কতক্ষণ সে কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশনে গেছে। সেটা বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি, একটু আগে দেখছি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট? এবং যেহেতু ওখানে কি বলতেছে স্টার্টস ফ্রম রেস্ট, সুতরাং ইউ এর ভ্যালু 0 হবে এবং এক্ষেত্রে ভি এর ভ্যালু হচ্ছে 12.5। এখানে হচ্ছে এই চ্যাপ্টার যেহেতু শুরু হচ্ছে, প্রথম প্রথম বেশ ইজি প্রবলেমই আছে, তার পরবর্তীতে যে একটু কঠিন প্রবলেম আছে। আর স্পেশালি কালকের প্রবলেম গুলা সবই আপনি দেখবেন নতুন। আজকে অনেকগুলো আপনাদের আগেকার কনসেপ্ট বা ইন্টারমিডিয়েটের হচ্ছে কনসেপ্ট আর হচ্ছে অ্যাডমিশন এসব করেই আসছে। এ এর ভ্যালু বলে দিছে 0.2, আর সময় কতক্ষণ লাগতেছে সেটা টি বের করার জন্য আমরা বের করলাম টি এ ইজ ইকুয়াল 12.5 ডিভাইডেড বাই 0.2, 62.5, মানে 62.5 সেকেন্ড সে অ্যাক্সিলারেশনে চলছে। এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে বি এর জন্য, বলতেছে দ্য ট্রেন বি লিভস 1 মিনিট আফটার
a uniform acceleration of 0.4 meter per second square to attain a maximum speed of 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এর ক্ষেত্রেও ওই দুইটা ইনফরমেশন দিয়ে দিছে। একটা বলতেছে যে অ্যাক্সিলারেশন অফ বি হবে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইটার ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাও কতক্ষণ অ্যাক্সিলারেশনে চলছে ওইটা আমরা বের করতে পারি। v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, এরপরে সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে 20 ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু টি, সেখান থেকে টি এর ভ্যালু আসবে আপনার 20 ডিভাইডেড বাই 0.4 which is 50 সেকেন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা পুরো টাইমকে কনসিডারেশনে রাখি তাইলে এ এস মিটার দূরে যে এই ট্রেনকে ধরবে আর এও এস মিটার দূরে যে ট্রেনকে ধরবে। তার মানে এ আগে রওনা দিছে, বি 1 মিনিট পরে রওনা দিছে, কিন্তু এটা যখন ওভারটেক করবে দুইজনেরই ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে সেম। কেননা তারা একই প্ল্যাটফর্ম থেকে এবং প্যারালাল লাইন থেকে যাত্রা শুরু করছে। কে আগে করুক কে পরে করুক ওইটা আমরা একটু পরে দেখতেছি, কিন্তু তাদের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট সেম হবে। এটা বুঝি না আমরা সবাই? তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা বলতে পারি এস এ ইজ ইকুয়াল টু এস বি হবে, এবং এস এ এর ক্ষেত্রে সে কত মিটার হচ্ছে যে ট্রাভেল করছে সেটা বের করার জন্য আমরা প্রথমে অ্যাক্সিলারেশনে যেটুকু গেছে ওটুকু ক্যালকুলেট করি। হাফ 0.2 ইন্টু কতক্ষণ গেছে 62.5 বের হোল স্কোয়ার প্লাস, আচ্ছা সে আমি ধরে নিতেছি লেট বি হচ্ছে যে বি টেক ওভারটেক দ্য ট্রেন এ আফটার টি সেকেন্ডস। এটা মনে করেন আপনি ধরে নিছেন যে বি টি সেকেন্ড পরে এ কে ওভারটেক করছে। লেট বি ওভারটেক্স, আপনারা কোনো সাজেশন দিতে চাইলে বলবেন, নাইলে হচ্ছে আমি একভাবে অ্যাপ্রোচ নিতেছি আপনি অন্যভাবে ভাবতে পারেন, তা না হইলে কিন্তু লাভ নাই, আমি সলভ করে ফেলতেছি। এটা কেমন কথা? লেট বি ওভারটেক্স এ আফটার টি সেকেন্ডস। আচ্ছা, এখানে যদি সেটা হয়, এখন বি হচ্ছে 1 মিনিট পরে রওনা দিছে, তাহলে কি আমরা বুঝি যে এ 1 মিনিট বেশি চলছে? যদি 1 মিনিট বেশি চলে তাহলে আমি এই ক্ষেত্রে সময়টা এভাবে ক্যালকুলেট করবো। পরে যেহেতু 12.5 মিটার পার সেকেন্ডে চলতেছে এবং কনস্ট্যান্ট কি বলে ভ্যালোসিটিতে চলতেছে, সুতরাং আমি ধরবো টি মাইনাস +60, যেহেতু 60 সেকেন্ডে বেশি চলতেছে, -62.5। কেন করলাম? তার কারণ সে আমি ধরতেছি টি সেকেন্ড পরে সে ওভারটেক করবে। এখন যেহেতু 60 সেকেন্ড সে পরে রওনা দিছে, সুতরাং তার সাথে আমি +60 করছি যেহেতু সে 60 সেকেন্ড বেশি চলছে। আর -62.5 কেন করছি? কারণ অলরেডি 62.5 সেকেন্ডে কি পরিমাণ সরছে ওইটা আমরা বাম সাইডে করে ফেলছি। এখন এস বি এর ক্ষেত্রে যদি আমি সেম কাজটা করি, সেটা হচ্ছে হাফ ইন্টু এ বি এর জন্য 0.4, তারপরে হচ্ছে এ গেছে হচ্ছে 50 সেকেন্ড প্লাস 20 ইন্টু, এইটার ক্ষেত্রে কি টি +60 হবে? হবে না, কারণ এখানে কিন্তু আমরা একে রেফারেন্স ধরে ওইটার ক্ষেত্রে +60 করছি। সো এখানে +60 করার প্রয়োজন নাই, এখানে t-50 করতে হবে, কারণ সে 50 সেকেন্ডে কতখানি চলছে সেটা আমরা অলরেডি এখানে ক্যালকুলেট করে ফেলছি। এখন এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে কত আসে একটু দেখবেন তো। একবারে করছি, মানে একই লাইনে করছি, বুঝতে এই লাইন বুঝতে অসুবিধা হলে বললাম যে ভাই এটা বুঝি না ঠিক মতো। আর কারো যদি অন্যভাবে করার ইচ্ছা থাকে সেটাও বল। x plus 60 minus 62.5 into 0.4 50 square plus 20 into x minus 50, এটার অ্যান্সার কত আসে? আমার আসতেছে হচ্ছে 114.58, 114.58 সেকেন্ড। এত সেকেন্ড পরে ট্রেন বি ট্রেন এ কে ওভারটেক করলো। এটা বোঝা গেছে না? জি ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, এটা যদি ইজি লাগে তারপরেরটা আমরা দেখি। এটা হচ্ছে অনেক ইজি, কিন্তু আমি বলছি না ডায়নামিক্স আপনারা পারবেন খুব যদি ইন্টারমিডিয়েটের বেসিক স্ট্রং হয়। আর যদি ঝামেলা থাকে তাইলে সমস্যা হবে না, ডায়নামিক্সে খুব একটা সমস্যা হবে না, সমস্যা করবেই আপনার স্ট্যাটিক্স। ডায়নামিক্স একদম সমস্যা করবে না তা ভুল কথা, অনেক ক্ষেত্রে ডিরেকশন নিতে ভুল হয়, পরের চ্যাপ্টার গুলোতে সমস্যা করবে। প্রথমে এগুলো ইজি আছে। এখন দেখেন প্রথমে বলতেছে ওমেগা নট বা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতেছে 1200 রেভলিউশন পার মিনিট। তারপরে বলতেছে ফাইনাল হচ্ছে 0, আলফা বলতেছে হচ্ছে 100 রেভলিউশন পার মিনিট স্কোয়ার। এ নাম্বারের ক্ষেত্রে সলিউশন জানতে চাচ্ছে যে সে কয়টা রেভলিউশন নিছে আর কত সময় লাগছে সেটা। এখন আমরা কি কি ইনফরমেশন জানি যে কোনো প্রবলেম সলভ করার জন্য? আমরা এখানে দেখতেছি যে ওমেগা নট জানি, ওমেগা ফাইনাল জানি, আলফা জানি। তাহলে এখান থেকে অবভিয়াসলি আমরা টি বের করতে পারবো, টি বের করতে কোনো সমস্যাই নেই, কারণ ওমেগা ফাইনাল ইজ ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি। আমি একবারে মাইনাস দিতেছি কারণ আমি বুঝে যাচ্ছি যে যেহেতু থেমে যাচ্ছে এটা রিটার্ডেশনে আছে, আর রিটার্ডেশনে থাকলে আপনার আলফার আগে মাইনাস নিছি ইচ্ছা করে, যেহেতু আমি ডিরেকশন এমনিতেই অ্যাজিউম করেই নিতে পারতেছি, ওই জন্য অত ডিটেলসে গেলাম না। এখন ওমেগা ফাইনালের ভ্যালু হচ্ছে 0, ওমেগা ইনিশিয়ালের ভ্যালু দেখেন আমি 1200 রেখে দিলাম, আমি আর কনভার্ট করলাম না। 1200 রাখার পরে মাইনাস আলফা এর ভ্যালু 100 রাখলাম, এবং টাইম বের করতে হবে। এখন কত আসে? 12 মিনিট। যেহেতু আমি সবকিছুকে রেভলিউশন পার মিনিটে রাখছি, আমার অ্যান্সার দিবে হচ্ছে মিনিটে, কোনো কনফিউশন থাকা উচিত না। এরপরে নাম্বার অফ রেভলিউশন জানতে চাচ্ছে। এখন নাম্বার অফ রেভলিউশনের জন্য দেখেন সময় বলে নাই, কিন্তু হচ্ছে ফাইনাল ভেলোসিটি বলছে, ইনিশিয়াল ভেলোসিটি বলছে, আলফা বলে দিছে, রেভলিউশন জানতে চাচ্ছে। সো আমাদের যে সূত্র ইউজ করতে হবে আমরা বুঝছি যে ওমেগা ফাইনাল স্কোয়ার ইজ ইকুয়াল ওমেগা ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু থেটা। এখন ওমেগা ফাইনালের ভ্যালু কত? 0 স্কোয়ার। ওমেগা ইনিশিয়ালের ভ্যালু কত? 1200 রেভলিউশন পার মিনিটের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 100 ইন্টু থেটা। এখান থেকে আমরা যে থেটা পাবো এটা কিন্তু রেভলিউশনে পাবো, কারণ আমরা সবকিছুই রেভলিউশন পার মিনিটে করতেছি। এখন এটার থেকে আমরা অ্যান্সার পাইতেছি 7200 রেভলিউশন। আচ্ছা এই প্রবলেম গুলা কি আপনারা আগে করছেন না? এই হচ্ছে অ্যাডমিশন বা ইন্টারমিডিয়েটে না করার তো মনে হয় কিছু নাই। এগুলো জি ভাইয়া। আপনাদের, হ্যাঁ তার মানে বুঝেন এইগুলো আপনার পরীক্ষায় আসবে, মানে এত সহজ সব তো আর এত ইজি আসবে না, বাট কপাল ভালো থাকলে একটা দুইটা এরকমটা আসতেও পারে। তো এইরকম প্রবলেমও যে প্রথম প্রথম দেখবেন স্যাররা এগুলাই করাচ্ছে। এরপরে বি নাম্বারে কি বলতেছে যে ওমেগা ফাইনাল 300 রেভলিউশন পার মিনিট, ওমেগা ইনিশিয়াল হচ্ছে 1200 রেভলিউশন পার মিনিট, থিটা হচ্ছে 7500 রেভলিউশন। এবার দেখেন আলফার ভ্যালু বলতেছে রেডিয়ান পার সেকেন্ডে নিতে, তাহলে আমরা এবার কনভার্ট করা শুরু করি, এবং আপনি লাস্টে যেও কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আগে কনভার্ট করবো না লাস্টে যে কনভার্ট করবো? আচ্ছা আগেই করি, তাহলে সবগুলো কনভার্সন দেখতে পারবেন কিভাবে কনভার্ট হয়। রেভলিউশন পার মিনিট যদি হয় এখান থেকে 2 পাই ডিভাইডেড বাই মিনিটের জন্য 60 সেকেন্ড, 300 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, 10 পাই। ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 1200 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, সেটা হচ্ছে আপনার 1200 into 2 pi divided by 60, which is 40 pi. আর থিটার ভ্যালু হচ্ছে 7500 রেভলিউশন, সো 7500 ইন্টু 2 পাই, 15000 পাই। এখন আপনাকে বলতেছে আলফা এর ভ্যালু কত হবে সেটা। এই যে উপরের সূত্র দিয়ে আবার করা যাবে, ওমেগা ফাইনাল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল স্কোয়ার। এখন দেখেন ওমেগা ফাইনালের ভ্যালু হচ্ছে কম, ওমেগা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে বেশি, সুতরাং এটা রিটার্ডেশন আছে, আমি আবার বুঝছি, সো 2 মাইনাস দিলাম। এখন ওমেগা ফাইনালের ভ্যালু হচ্ছে 10 পাই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 40 পাই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফার ভ্যালু বের করতে বলছে, থিটার ভ্যালু হচ্ছে 15000 পাই। এটার ক্ষেত্রে আমরা একবার আলফা বলতে পারি, সেটা হবে
হোল স্কয়ার একটু ক্যালকুলেট করবেন 40 পাই আর হোল স্কয়ার 1 পাই বাই 20 এমন কিছুই কি আসছে? আই গেস এমন কিছুই আসবে। চলেন তার পরেরটা দেখি, যদি অন্য কিছু আসে তাহলে বল। এখানে বলতেছে last time breaking the glass find out and strikes the ground. Okay, fine. আচ্ছা, এখানে বলতেছে a stone is thrown up with a velocity of 20 মিটার per second, মানে একটা পাথর নিক্ষেপ করা হচ্ছে 20 মিটার per second। আমরা এখানে যদি গ্রাউন্ড বলি এটাকে, while coming down it strikes a glass pan held at half of its height। ধরলাম এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, আর এইটা ধরলাম হচ্ছে তার মিডল। ওকে, ফাইন। এখন কি বলতেছে যে থ্রোন আপ উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড, উপরের দেখে নিক্ষেপ করা হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। It strikes a glass pan held at half the height through which it has risen and loses half of its velocity. In breaking the glass, find the velocity with which it will strike the ground. আচ্ছা, আমরা প্রথমে বের করি যে সে ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠছে, সেটা তো আমাদের লাগবেই। সেটা বের করার জন্য আমরা শর্টকাট মারি h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। 2g, u এর ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, সেটা আমরা পাচ্ছি 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, 20.41। ওকে, এখন বলতেছে যে while coming down it strikes a glass pan held at half the height। আচ্ছা, হাফ হাইট কোনটা? আমরা এটাকে যদি আমরা h প্রাইম বলি, সেটা হচ্ছে h বাই 2, সেটা হবে হচ্ছে অ্যান্সার ডিভাইডেড বাই 2, 10.2, 10.2 মিটার। এখন সে যখন এই পজিশনে ছিল, একদম ম্যাক্সিমাম হাইটে ছিল, তখন তার ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, মানে এই পয়েন্টের জন্য। এখন সে যখন এই হাফ হাইটে আসছে তখন তার একটা ভেলোসিটি আছে, সেটা আমরা প্রথমে বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য যেহেতু এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, আমি একবারে করলাম v is equal to root over 2gh, 2 into 9.8 into h এর ভ্যালু হচ্ছে 10.2, 2 into 9.8 into 10.2, 14.14, 14.14 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার বলতেছে যে ভি এখানে এসে চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে ভি বার যদি বলি ভি বাই 2, এটা হচ্ছে 14.14 ডিভাইডেড বাই 2 which is 7.07। এবং এটা যখন হচ্ছে গ্রাউন্ডে স্ট্রাইক করবে তখন সে আর কত ট্রাভেল করবে? বাকি এইটুকু ট্রাভেল করবে। তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে ভি ফাইনাল ইজ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা যদি ভি ফাইনাল স্কোয়ার ইকুয়াল টু 7.07 এর হোল স্কোয়ার। আচ্ছা, একটা কথা বলেন তো, ওই কনভেনশনে এটা কিভাবে সলভ করা যায়? ডিরেকশন নিয়ে। মনে করেন আমি তো আপনাকে বলছি যে অ্যাক্সিলারেশন অলওয়েজ নেগেটিভ, তাহলে এখানে যদি আমি নেগেটিভ নিই তাহলে প্লাস ইন্টু মাইনাস 9.8 ইন্টু, এখানে স্মরণটাও আপনার নেগেটিভ নিতে হবে কারণ আপনি এই পয়েন্ট থেকে নিচে যাইতেছেন। ওকে, সো আমরা যখন এখান থেকে জাজ করা শুরু করতেছি, আমাদের গ্রাউন্ড বা রেফারেন্স এইটা হয়ে গেছে উপরেরটা।
এবং আপনি যখন নিচে যাচ্ছেন তখন এই পয়েন্ট থেকে এটা হচ্ছে নিচের পয়েন্ট, সো এটা মাইনাস হবে। সো এটা হচ্ছে -10.2। এখন এত জটিল করে কেউ যদি না বুঝতে চান, মাইনাস মাইনাস বাদ দেন। এটা তখন করবেন যখন দেখবেন যে ডিরেকশন খুব পেঁচাই ফেলছে, অনেক জটিল করে ফেলছে, এক একবার এক এক ডিরেকশনে যাচ্ছে, তখন ওই জিনিসটা কাজে দেয়। তা বাদে জেনারেল যে সকল সলিউশন এগুলোর ক্ষেত্রে খুব একটা কাজে দেয় না। 8.8 ইন্টু 10.2, এই ক্ষেত্রে আমরা ভি ফাইনাল পাইতেছি 7.07 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10.2, 15.81। আচ্ছা, এটা খুবই ইজি ছিল, তারপরেরটা দেখি আমরা। আচ্ছা, এইটা দেখেন, এটা আসছে এবং আসার মতো। এই আদিম যুগের বই যেগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফেরিসের বই থেকে, আমরা দেখেই বোঝা যাচ্ছে। এখন এটা হচ্ছে সলিউশন, দেখা যাক এখানে কি বলতেছে যে as a balloon rising at a speed of 10 feet per second, a sandbag is pushed overboard. 4 seconds later, the sandbag hit the ground. Find the maximum altitude reached by the sandbag and the altitude when it was pushed overboard. মানে বুঝাইতেছে, সাপোজ আপনি কোন একটা বেলুনের মধ্যে আছেন, এমন এরকম একটা কিছু। আমার ড্রয়িং মাফ করবেন, আমার ড্রয়িং একদমই বাজে। এখন এইখানে মনে করেন আপনি আছেন, এমন সময় আপনি একটা বেলুন যেটা উপরের দিকে যাচ্ছে কত, এটা উপরের দিকে যাচ্ছে কত ফিট পার সেকেন্ডে, ইউ ইজ ইকুয়াল টু 10 ফিট পার সেকেন্ড। এবার বলতেছে একটা জিনিসকে উপরের দিকে নিক্ষেপ করছে, যেটা কিনা 4 সেকেন্ড পরে গ্রাউন্ডে গেছে। এখন আমরা ধরে নিতেছি গ্রাউন্ড আছে এরকম একটা হাইটে, এবং সেটা আছে হচ্ছে মিটার উচ্চতায়। এটা আমি ধরে নিলাম না বললাম, আমি H1 বললাম কিছুক্ষণের জন্য। এটাকে আমরা বললাম H1 হাইটে ছিল যখন এখান থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। এখানে যে টাকা ছিল, ও একটা কিছু এই একই বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। যদি নিক্ষেপ করে, এইখানে আমরা ওই কনভেনশনটা ফলো করে সলভ করে ট্রাই করবো। ওকে, দেখেন, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, আমরা ইউ ইজ ইকুয়াল টু ধরলাম 10 ফিট পার সেকেন্ড। আচ্ছা, সময় কতক্ষণ লাগছে গ্রাউন্ডে পৌঁছাইতে? টি ইজ ইকুয়াল টু 4 4 হচ্ছে সেকেন্ড লাগছে। এখন আপনার বলতেছে যে এই H1 হাইট কত। এখন H1 আমি অত কিছু বুঝি না, আমি জানি যে বলকে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে বলটা কিন্তু প্রথমে উপরে যাবে, যে তারপরে নিচে যাবে, বুঝি না? সো প্রশ্নে ওইটা জানতে চাচ্ছে যে আপনি যেই হাইট থেকে নিক্ষেপ করছেন ওই হাইটটা কত, আর এই যে ম্যাক্সিমাম হাইট মানে এই পয়েন্ট থেকে, মানে যেই হাইট পর্যন্ত সে উঠছে আলটিমেটলি, ওইখান থেকে এটা কত, এটা হচ্ছে আপনার সেকেন্ড অ্যান্সার। একদম নিচ পর্যন্ত এই হাইটটা কত। সো আমরা প্রথমে এই হাইটটা বের করতে চাই। এই হাইটটা বের করার জন্য আমরা ধরতেছি H1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্লাস মাইনাস একটু পরে দেখতেছি। এখন আমি যে কনভেনশনের কথা বললাম ওইটা দিয়ে চলেন সলভ করি। ওইটা দিয়ে সলভ করলে ইউ এর ভ্যালু যেহেতু উপরের দিকে সুতরাং পজিটিভ, 10 ইন্টু সময় হচ্ছে 4 সেকেন্ড প্লাস হাফ ইন্টু জি কাজ করতেছে নিচের দিকে, সেটা হচ্ছে -32.2 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 4 এর স্কোয়ার। এটার ক্ষেত্রে আপনি H1 এর ভ্যালু কত পাইতেছেন? 10 ইন্টু 4 -0.5 ইন্টু 32.2 ইন্টু 4 এর স্কোয়ার, সেক্ষেত্রে আমরা পাচ্ছি -217.6 ফিট। আচ্ছা, কেউ একজন বলেন তো এখানে মাইনাস কেন আসছে? হ্যালো? ভাই আমার নিচ দিকটাকে নেগেটিভ ধরছি, আর হ্যাঁ, যেহেতু সিমেন্টেড ব্যাগটা নিচে পড়ছে এই জন্য হলো মাইনাস আছে। হ্যাঁ, দেখেন, আমরা গ্রাউন্ড বা রেফারেন্স ধরতেছি এইখানে, ঠিক আছে? এবং এইখানে আমরা যখন উপরে নিক্ষেপ করছি তখন আমরা ইউ এর ভ্যালু পজিটিভ নিছি। এখন আমি যে এইচটা পেয়েছি ওইটা নেগেটিভ, তার মানে বোঝাচ্ছে যে এই পয়েন্ট থেকে আপনার উপরে যাওয়া লাগবে না, আপনার যেতে হবে নিচে। নিচে আপনি যদি 217.6 ফিট যান তাইলে আপনি গ্রাউন্ড পাবেন বা মাটি পাবেন, যেখানে যে ওইটা হিট করতেছে 4 সেকেন্ড পরে ওইটাকে পাওয়া যাবে 217.6 ফিট নিচে।
মাইনাস ওইটা ডিনোট করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে h2 কত হবে? h2 আমরা ইজিলি বের করতে পারবো, সেটা হচ্ছে u স্কোয়ার বাই 2g দিয়ে। u এর ভ্যালু হচ্ছে 10 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 32.2। আচ্ছা, এটাকে h2 বলা উচিত না, h2 আমি বলতেছি হচ্ছে উপরের পোর্শনটুকুকে, এই যে এই 2। আচ্ছা, এটা কত আসে? 10 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 32.2, সেটা আছে আপনার হচ্ছে 1.55। দেখেন এমন কিছু আসবে। আচ্ছা, এখানে পজিটিভ কি বোঝাচ্ছে? পজিটিভ বোঝাচ্ছে যে আপনি রেফারেন্স ধরছিলেন এইখানে, এখন আপনার হাইটটা আছে উপরে, h2 হচ্ছে এখান থেকে উপরে, তাইলে আপনার দেখেন একটা অ্যান্সার হয়ে গেছে 217.5। আরেকটা বলতেছে যে আহ, কই যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যালটিটিউড, সো ম্যাক্সিমাম অ্যালটিটিউড হবে হচ্ছে 1.55 প্লাস 217.6, কারণ একটা নিচে আর একটা উপরে, কিন্তু আমরা তো প্লাসই করব টোটাল যদি বের করতে চাই। আই গেস এই ডিরেকশনের প্রবলেমটা ধরতে পারছেন। নাইলে আপনি যদি ডিরেকশন হাবিজাবি দিয়ে করেন তাহলে দেখবেন উত্তর মিলতেছে না, যা তা একটা চলে আসে। 0.6 প্লাস 1.55, 217.6 প্লাস 1.55, এটা পাবেন হচ্ছে 219.15। ওকে, চলেন তারপরটা দেখি। এখানে বলতেছে যে টু এলিভেটরস in adjoining shafts approach on another after starting simultaneously from rest when they are 500 feet apart. The top elevator A travels down with a constant acceleration of 1 feet per second square. The other elevator B has a uniform acceleration of 2 feet per second square upwards. After what time are they opposite each other? How far has each traveled at this instant? আচ্ছা, এই প্রবলেমটা দেখবেন স্যাররা খুব কাহিনী করে মেলা কিছু করে আপনার সলিউশন বলতেছে, ঠিক আছে? এখন আমরা শর্টকাট পদ্ধতিতে চলে যাব, আমরা বাইপাস করে যাব অতগুলো স্টেপকে, একবারে অ্যান্সার করব। এই জিনিসটা আমি যে কনসেপ্টটা ইউজ করতেছি এটা আমি মেইনলি শিখছিলাম আমার ইন্টারমিডিয়েটের ফিজিক্স, যার কাছে আমি পড়ছি তার কাছ থেকে শিখছি। আপনাদের কোনো ধরনের কনফিউশন যদি থাকে এই টপ মানে যেই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো এটাকে নিয়ে, তাহলে আমার কোশ্চেন করবেন, কিন্তু এটা আপনাকে এমন ভাবে হেল্প করবে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কেউ আগে থেকে জেনে থাকেন আমাকে অবশ্যই মেনশন করবেন, ভাই এটা আমি আগে থেকে জানতাম। আর এনডিসি নাকি তাও বলবেন। টু এলিভেটরস ইন অ্যাডজয়নিং শ্যাফট অ্যাপ্রোচ ওয়ান অ্যানাদার আফটার স্টার্টিং সাইমালটেনিয়াসলি ফ্রম রেস্ট ওয়েন দে আর 500 ফিট অ্যাপার্ট। এটা বলতেছে যে দুইটা শ্যাফট আছে, শ্যাফট বলতে আপনি অবজেক্ট কল্পনা করতে পারেন, এটা হচ্ছে আপনার এ অবজেক্ট আর এটা হচ্ছে আপনার বি অবজেক্ট। বলতেছে যে এই দুইটা 500 ফিট একটা আরেকটা থেকে দূরে আছে। থেকে দূরে আছে, দূরে থাকার পরে বলতেছে যে এ ট্রাভেলস ডাউন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এ যাচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে, এবং বি যাচ্ছে উপরের দিকে, খেয়াল করে দেখবেন বি যাচ্ছে উপরের দিকে, সেটা হচ্ছে 2 ফিট পার সেকেন্ড স্কোয়ার উপরের দিকে। এখন বলতেছে যে কখন একটা আরেকটাকে ক্রস করবে, তাই না? এই জিনিসটা সলভ করার জন্য আমি যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে এরকম, del s relative is equal del u relative into t plus half del a relative into t square. ওকে, এখানে আমি সবকিছু রিলেটিভ পার্সপেক্টিভে করব, নাইলে আপনার সময় ধরে নিতে হবে টি সেকেন্ড পরে এই এতক্ষণ আসবে এতক্ষণ আসবে, করে দুইটা ইকুয়েশন বের করবেন, করে সলভ করবেন। আমি যেটা করব একটার সাপেক্ষে আরেকটা কল্পনা করব। একজন মানে বলারই দরকার নেই, এ থেকে বি এর ডিস্টেন্স একটার সাপেক্ষে আরেকটা কত, 500 ফিট। সো এখানে আমি বসাই দিব ডিরেক্ট, অত কিছু না ভাইবা, এটা হবে
চার্জে দিছিলাম এখানে হচ্ছে এটা হবে হচ্ছে 500 ফিট ইজ ইকুয়াল, এখন দেখেন ডেল ইউ, এইটারও কোনো ইনিশিয়াল ভ্যালোসিটির কথা বলা হয় নাই, এটারও কোনো ইনিশিয়াল ভ্যালোসিটির কথা বলা হয় নাই, তাহলে আমরা বললাম যে 0 - 0 × t। ওকে, এখন প্লাস হাফ, দেখেন একটা যাচ্ছে নিচের দিকে আরেকটা যাচ্ছে উপরের দিকে, অপোজিট ডিরেকশন হলো পজিটিভ, 1 + 2 t²। এই জিনিসগুলো লিখে দিতেছি, সেম ডিরেকশন হলো নেগেটিভ, অপোজিট ডিরেকশন হলো পজিটিভ। এই কনসেপ্টটা অনেক কাজে লাগে, আপনারা করছেন না ইন্টারমিডিয়েটে ওই কি হরিণ হচ্ছে, ও সরি বাঘ হচ্ছে হরিণকে ধরে, তারপরে বিড়াল ইঁদুররা ধরে, ওই সময় ওই অনেকে দুইটা ইকুয়েশন দিয়ে তারপরে S1 = S2 দিয়ে সলভ করে। আর এইটা হচ্ছে বেশি ফাস্টার অ্যাপ্রোচ, মানে আপনার সময় বাঁচাবে যদি আপনি রিলেটিভিটির কনসেপ্ট ইউজ করেন, মানে একটা সাপেক্ষে আরেকটা। এখন দেখেন এটা আপনাকে একবারে অ্যান্সার দিতেছে, এটার অ্যান্সার হচ্ছে 500 × 2 divided by 3, 333 সেকেন্ড। ওকে, ও আচ্ছা সরি, এটা তো t² এর ভ্যালু, তাই তো নাকি? 500 × 2 / 3, হ্যাঁ এটা আন্ডার রুট করতে হবে, তাহলে আমরা পাইতেছি 18.26। 18.26। আচ্ছা, এই সূত্রটা নিয়ে বলবেন, কারণ এই সূত্রটা আপনার অনেক অঙ্কে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আগে থেকে না জানেন কোনো সমস্যা নেই, আমাকে বলেন, আমি তাহলে আরো ডিটেলসে এটা সম্বন্ধে বলবো যে আপনি কখন প্লাস নেবেন, কখন মাইনাস নেবেন, কখন হচ্ছে যে ইউ থাকলে কখন কি করবেন। এটা কি আগে জানতেন কেউ, যেরকম রিলেটিভিটি দিয়ে করা যায় এই প্রবলেমগুলো? জি ভাই, জানতাম এটা। আচ্ছা যদি জানেন তাহলে, আচ্ছা তাহলে আমি লিখে রাখি এখানে যে অপোজিট ডিরেকশনে থাকলে পজিটিভ, আর হচ্ছে সেম ডিরেকশনে থাকলে, আচ্ছা এই প্রবলেমটাই আর কি স্যাররা ওই দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করছে, আর আমরা এইভাবে করবো, আপনারা এইভাবে করবেন, ফুল মার্কই দিবে। এরপরে বলতেছে আফটার হোয়াট টাইম আর দে অপোজিট ইচ আদার, এটা হয়ে গেছে হাউ ফার হ্যাজ ইচ ট্রাভেলড এট দিস ইনস্ট্যান্ট। তাহলে আমরা S1 যদি বলি, S1 = ইউ এর ভ্যালু 0, হাফ a t² সেক্ষেত্রে আপনি বলেন বাকিটুকু খুবই সিম্পল, এটা হচ্ছে 1 ইন্টু সময় হচ্ছে 18.26 তার হোল স্কোয়ার, half into 18.26, 18 point square divided by 2, which is 166.67, 166.67 feet। আর S2 এর ভ্যালু হচ্ছে half a/b/t², half into 2 into 18.26 এর হোল স্কোয়ার। এক্ষেত্রে আপনি পাবেন 18.26 আর হোল স্কোয়ার, এটা হচ্ছে 333.43 ফিট। আই গেস বোঝা গেছে, এটা বেশি বড় কিছু না, এইটুকু করলেই আপনার হয়ে যাবে। এই প্রবলেমের সমস্যা আছে আই গেস না। চলেন তারপরেরটা দেখি, এটা কি বলতেছে, এটা একটু ভালো করে খেয়াল করবেন, একটু আনইউজুয়াল দেখে এটা তুলছি, তা নইলে তুলতাম না এটা। এখানে বলতেছে যে টু পার্টিকেলস A and B are dropped simultaneously from rest 2 points both 100 meter above the ground. Particle A falls on the ground while the particle B in its mid path hits a fixed plane inclined to the horizontal as shown in the figure। আসলে এটা বলে নাই, কিন্তু এটা যে ইনক্লাইন হয়ে আছে এটা আপনার 45 ডিগ্রিতে আছে, এই জন্যই উপর থেকে পড়ার কারণে একদম সোজাসুজি এভাবে দেখাইতে পারছে যে ভ্যালোসিটির রিমেইনিং ভ্যালোসিটির ডিরেকশনটা হবে একদম হরাইজন্টাল। সো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আছে, যদিও মেনশন করে না, কিন্তু বুঝে নিতে হবে ফিগার দেখে। এখন কথা বলতেছে যে যদি মানে বাংলা করলে যেটা দাঁড়ায় যে যদি উপর থেকে সোজাসুজি ফেলে দেওয়া হয় যে সময় লাগবে, আর যদি এরকম 45 ডিগ্রিতে ইনক্লাইন কোনো প্লেন থাকে সেখানে হিট করে তারপরে যদি পড়ে, তাইলে সেক্ষেত্রে কত সময় লাগবে। এই দুইটার ক্ষেত্রে সময়ের একটা ডিফারেন্স আছে। এই প্রবলেমটা আপনি কেউ একজন যদি আমরা বলতে পারেন যে ভাই এইভাবে সলভ করা যাবে, কোনো আইডিয়া যদি থাকে একটু ট্রাই করবেন প্রবলেমটা, মানে ভাবার ট্রাই করেন যে ভাই এভাবে কিছু একটা করলে মনে হয় সলভ করা যাবে। আর যদি মনে হয় যে না ভাই কোনো আইডিয়াই নেই কিভাবে করতে হয়, তাহলে কোনো সমস্যা নেই।
প্রথমটা তো আমরা ইজিলি বের করে ফেলবো যে h ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার দিয়ে টি বের করে ফেলবো, কিন্তু পরেরটা দ্বিতীয়টা মেবি প্রাসের কনসেপ্ট ইউজ হ্যাঁ করা আচ্ছা যাবে। বুঝলাম, ওকে 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 ফাইন, ঠিক ধরছেন যে এইখান থেকে আপনি হচ্ছে এই সরি, যখন হচ্ছে নিচে আসতেছে এই পর্যন্ত লিনিয়ার ভেলোসিটি আছে, ভালো কথা। এরপরে যখন এইভাবে গেছে তখন সে এইভাবে যে এইভাবে পড়বে, তাই তো? আপনি তাই বলতে চান, তাই না বড় ভাই? জি হ্যালো, হ্যাঁ এটা জি। হচ্ছে ট্রাশের মতো হচ্ছে পড়বে। হ্যাঁ ইয়েস ট্রু, কিন্তু এটা সলভ করবো কিভাবে? আমি কি ট্রাশের সূত্র ইউজ করব? আমি কিন্তু ট্রাশ এখনো পড়াই না, প্রজেক্টাইল মোশন এখনো পড়াই না। প্রজেক্টাইল মোশন আমরা নেক্সট মানে হচ্ছে ক্লাসে করব, এখন আমরা প্রজেক্টাইল মোশন করি না, সূত্র আপনারা দেখাই না। যে জিনিস আমি আগে করাই না ওই জিনিস এখানে অ্যাপ্লাই করবো না অবভিয়াসলি। চলেন একটু ভাবি কি করা যায়। সলিউশন, এনার্জি দিয়ে কি কনসেপ্ট, এনার্জি দিয়ে সলভ করা যায়? এনার্জি দিয়ে হচ্ছে সলভ করা যাইতো যদি আপনার এই মাঝখানে, এখানে একটা সমস্যা ঘটছে, এটা আমি বলতেছি, দেখেন এনার্জি দিয়ে কেন করা যাচ্ছে না। টু পার্টিকেলস এ অ্যান্ড বি আর ড্রপড সাইমেলটেনিয়াসলি ফ্রম রেস্ট টু পয়েন্টস বোথ হচ্ছে 100 মিটার অ্যাবোভ দ্য গ্রাউন্ড। এটার ক্ষেত্রে যদি এখানে কোনো ব্যারিয়ার না থাকতো তাইলে হচ্ছে ওইটা করা যাইতো, যে কি শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করা যাইতো, কিন্তু এখানে হচ্ছে ওইটা অ্যাপ্লাই করা যাবে না। আমি অবশ্য করে দেখি না, একবার ট্রাই করা দেখা যাইতে পারে, বাট মোস্ট প্রবলি হবে না, কারণ এইখানে আসলে শক্তির, ইন আ সেন্স ইটস ট্রু যে এখানে তো কোনো শক্তির অপচয় হচ্ছে না, সো শক্তির অপচয় কেন অ্যাপ্লাই করা যাবে না? কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন করা যাবে, কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটতেছে ওইটা আপনার কনসিডারেশনে আনতে হবে। এইখানে ভ্যালোসিটির একটা চেঞ্জ আসবে, ওই চেঞ্জটা যদি আপনি নিয়ে কাজ করেন তাইলে হবে, কিন্তু আপনি যদি এইটার মতো এই পয়েন্টে যা আছে এই পয়েন্টে সেম থাকবে ওই কনসেপ্টকে মেরে দেন, এই পয়েন্ট এই পয়েন্ট, তাইলে না হওয়ার সম্ভাবনা বেশি, বা হবেই না বলতে পারেন। চলেন দেখি এটা সলভ কিভাবে করা যেতে পারে। দুইটাই ট্রাই করতেছি। লাকলি টু পার্টিকলস এ এন্ড বি আর ড্রপড সাইমালটেনিয়াসলি ফ্রম রেস্ট টু পয়েন্টস বোথ 100 মিটার অ্যাবোভ, তাহলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h/g। এটা হচ্ছে প্রথমটা t1। 2 ইন্টু এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 9.8, 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 9.8, সেটা হচ্ছে 4.52 সেকেন্ড, 4.52 সেকেন্ড। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা দেখি বি থেকে ই পয়েন্ট পর্যন্ত বা এই পয়েন্ট পর্যন্ত যাইতে তার কত সময় লাগতেছে। টি টু হচ্ছে রুট ওভার 2h/g, টু ইন্টু 50/g, টু ইন্টু 50 ডিভাইডেড বাই 9.8, 3.19, 3.19 সেকেন্ড। আচ্ছা, যে এতক্ষণ কথা বলতেছিলেন বা আপনারা সবাই যারা ক্লাসে আছেন একটা জিনিস এবার খেয়াল করেন যে এইখানে একটা বিষয় যেটা ঘটতেছে সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন, আমি প্রথমেই বলে দিছি যে এটা যেহেতু 45 ডিগ্রি ইনক্লাইন আছে, এটা নিচে আসছে, এসে এর পুরা ভেলোসিটি ডিরেকশনটা এইদিকে চলে গেছে। এই পর্যন্ত তো কারো কোনো দ্বিমত নাই, আছে কি? নাই। যেহেতু ডান সাইডে চলে গেছে, এর কি কোনো ভেলোসিটি ডিরেকশন নিচের দিকে আছে? এট দিস পয়েন্ট ইনিশিয়াল ভেলোসিটি কি নিচের দিকে আসছে কোনো পোর্শন? হ্যালো, না নাই। নাই নাই নাই, ইয়েস, ভ্যালোসিটির কোনো কম্পোনেন্ট নিচের দিকে নাই। যদি ভ্যালোসিটির কোনো কম্পোনেন্ট নিচের দিকে না থাকে এটাকে আপনার কনসিডার করতে হবে। আপনি ডিরেক্ট ওই যে একটু আগে যে বললো যে শক্তি সংরক্ষণশীলতা যদি আমি অ্যাপ্লাই করতাম তাইলে এই পয়েন্টে এসে আপনার ভ্যালোসিটি জিরো করতে হবে, এখানে তার ভ্যালোসিটি হচ্ছে জিরো। ওকে, ইনিশিয়াল ভ্যালোসিটি। এখন কারণ আপনি ডিস্টেন্স নিতেছেন এইটা, আমি যদি ভার্টিক্যাল ডিস্টেন্স নিই আমি ভ্যালোসিটিও নিব ভার্টিক্যাল, আমি ভার্টিক্যাল ডিস্টেন্স নিলে আমি তো আর হরাইজন্টাল ভ্যালোসিটি নিব না। সো এখানে এই ই পয়েন্টের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে জিরো, এবং এখানে কি বলতেছে যে
এবার যদি আমরা T3 করি, H is equal to ভাইয়া তাহলে T2 আর T3 তো একই হবে। হ্যাঁ T2 আর T3 একই হবে, ওটাই বলতেছিলাম। T3 is equal to, এবং একবারে এখানে এসে বলেও দিতে পারেন যেহেতু এখানেও ভেলোসিটি 0 ছিল, সেম ডিস্টেন্স ট্রাভেল করছে যে সময় লাগবে, তাইলে এখানেও ভেলোসিটি 0 হয়ে গেছে, সেম ডিস্টেন্স ট্রাভেল করতেছে, তাহলে সময় একই লাগবে। করেও দেখাতে পারেন, না করতে চাইলে না করেও দেখাতে পারেন, এখানে T3 এর ভ্যালু সেম আসবে। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি একটা জিনিস ভাবছিলাম আসলে, বি বলটা তো একটা ঢালুর তলের পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো। হুম হুম এখন সেটা তো আসলে নিউটনের থার্ড ল হিসাবে অপোজিট সাইডে একটা কম্পোনেন্ট কাজ করবে, সেই কম্পোনেন্ট আবার ভাগ করে তো আবার উপরের দিকে একটা বেগ কাজ করবে। আচ্ছা ঠিক আছে, খুবই খুবই হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। দেখেন এখান থেকে যখন প্রবলেম বলটা ফেলানো হচ্ছে, ফেলানোর পরে আমাদের ইনক্লাইন প্লেন হচ্ছে এরকম, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যদিও হয় না 45, ধরে নিতেছি এরকম একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এইখানে যখন হিট করতেছে, আপনি ফোর্স অ্যাপ্লাই করতেছেন এই বরাবর, ঠিক আছে? এখন আপনি বললেন যে এটাতে এক্সাক্ট অ্যান্ড অপোজিট রিয়াকশন থাকবে উপরের দিকে, তাই তো? এরকম। হ্যালো? আহ, না, একটা মানে অ্যাঙ্গেলেই তো আর একটা হলো, কি বলবো, রিয়াকশন ফোর্স কাজ করবে। আচ্ছা রিয়াকশন ফোর্স তো এই আমার জিনিসটা এই ঢালু জিনিসটা তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। হ্যাঁ আমি সব বুঝতে পারছি যে এই যে এরকম, তাই তো? এইভাবে থাকবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটা আর এইটার দুইটা হ্যাঁ কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে আচ্ছা এরকম। আচ্ছা সব বুঝছি ভাই, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, যেই যার উপর আপনি বল প্রয়োগ করতেছেন, এই জিনিসটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ওই জন্য বলছিলাম, ফ্রি বডি ডায়াগ্রাম যদি করতেন এই কোশ্চেন করতেন না। আমরা যেই অবজেক্ট এর উপর আপনি ফোর্স অ্যাপ্লাই করতেছেন, ডিফারেন্ট অবজেক্ট আপনাকে রিয়াকশন দিতে পারে। জাস্ট লাইক এক্সাম্পল, মানে জাস্ট অ্যান এক্সাম্পল, এখানে দেখেন, এইখানে যখন আমরা যে কোনো একটা বস্তুর কথা বলি যে এরকম দাঁড়ায় আছে, এমন না যে এর উপর এ বল প্রয়োগ করতেছে আবার এই একে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? এখানে দুইটা জিনিস থাকতে হবে এখানে। আসলে আপনি যেটা বলছেন যার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই রিয়াকশন দিতেছে, এমন কিছু বাস্তবিক অর্থে এক্সিস্টই করে। জি ভাই, বুঝছি। বুঝছি না? আর আর হচ্ছে, জি। আচ্ছা যদি একটু কনফিউশন থাকে কোনো সমস্যা নেই, এই জিনিসটা অনেক ডিটেলসে করবো, আমরা মাল্টি বডি ডায়াগ্রাম করব পরবর্তীতে। এখন এটা আপাতত হোল্ডার রাখেন, যদি না বুঝেন তাও সমস্যা নেই। কিন্তু যেই কোশ্চেনটা একদম সোজা সাপটা অ্যান্সার হচ্ছে যে যেই অবজেক্টের উপর বল প্রয়োগ হইতেছে ওই সেম অবজেক্টই আপনাকে রিয়াকশন দিতে পারবে না। অ্যাকশন এন্ড রিয়াকশন ক্যান নট অ্যাক্ট অন দ্য সেম বডি, তাদেরকে ডিফারেন্ট বডিতে কাজ করতে হবে, ঠিক আছে? এই যে এইটা আর এইটার মধ্যে, এই বডি এই মাটিকে আপনাকে হচ্ছে অ্যাকশন দিবে, আর মাটি আপনার এই বডিতে রিয়াকশন দিবে। সো এই দুইটা জিনিস ডিফারেন্ট বডিতে কাজ করতে হবে। একটা বডিতে বলই নিচের দিকে দিতেছে, আবার বলের উপরেই আপনি রিয়াকশন মারতেছেন, একই অবজেক্টের উপর দুইটা অ্যাকশন রিয়াকশন একসাথে কাজ করতে পারে না, তাইলে সবকিছুই অ্যাকশন রিয়াকশন দিয়ে ক্যান্সেল হয়ে যেত। এটা হচ্ছে সোজা ভাষায় বাংলা অ্যান্সার। আর এর ডিটেলসে আমরা দেখবো যখন আমরা মাল্টি বডি ডায়াগ্রাম করবো, কিন্তু এখানে সোজা সাপটা অ্যান্সার যেটা ওটা আমি বললাম আর কি অলরেডি। এখন দেখেন টোটাল টাইম যদি আমরা হিসেব করি, তাহলে টি বার যদি বলি 2 × T2 ইজ ইকুয়াল 2 × 3.19, 2 × 3.19, 6.38। আচ্ছা এটার ক্ষেত্রে বলতেছে যে হচ্ছে ইনক্লাইন, এটার কোশ্চেনটা ছিল এরকম যে T1/T আসলে কত, বা T⁻/T1 কত সেটা জানতে চাচ্ছিল। T1 এক্ষেত্রে আপনার অ্যান্সার আসবে হচ্ছে 6.38 divided by 4.52, 6.38 divided by 4.52, 1.41। এটা হচ্ছে রেশিও, মানে টাইমের রেশিও। এবং দেখেন টাইমের কিন্তু ডিফারেন্স আছে, যে একটা যদি পুরাপুরি নিচে চলে আসে সেটার ক্ষেত্রে যে টাইম আসবে আর আরেকটার ক্ষেত্রে সেম আসবে না। আচ্ছা প্র্যাশের কনসেপ্ট দিয়ে কি করা যাইতো? না, প্র্যাশের কনসেপ্ট দিয়েও করা যাইতো, ওটা কি করে দেখাবো? ওই ক্ষেত্রে হচ্ছে
আচ্ছা বাদ দেন, এক অঙ্কে এত টাইম দেওয়ার দরকার নেই। ট্রাশের যখন কনসেপ্ট আসবে তখন হয়তো বা এটা করে দেখাইতে পারি, বাট ট্রাশের সূত্র দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, মানে ট্রাশের সূত্র অ্যাপ্লাই করে সেম অ্যান্সার পাবেন। এখান থেকে ট্রাশের মতো করে আপনি সলভ করবেন, সূত্র ইউজ করে টি এর ভ্যালু সেম পাবেন। যদি না আসে তাহলে বললেন, তখন দেখবো। দেখেন তারপরেরটা কি বলতেছে। এটা খুব ইজি, এটা পরে দেখতেছি, কঠিন গুলো আগে করে নিই। এখানে কি বলতেছে যে ফর বাম্পার টু বাম্পার টাচ টি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখানে বি গাড়ি এ গাড়িকে ওভারটেক করতেছে। এখানে দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এ। এ গাড়ি ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 100 ফিট পার সেকেন্ড, বি গাড়িরও ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 100 ফিট পার সেকেন্ড। এ গাড়ি হচ্ছে -15 ফিট পার সেকেন্ড স্কোয়ারে চলে, আরেকটা হচ্ছে -20 ফিট পার সেকেন্ড স্কোয়ার রিটার্ডেশনে চলে। এখন যদি বাম্পার টু বাম্পার টাচ হইতে হয় তাহলে ভ্যালোসিটি, মনে করলাম যে তারা বি গাড়ি আর এ গাড়ি এই আর পয়েন্টে, পি কিউ আর যে আর পয়েন্ট আছে এইখানে যে ওই বিষয়টা ঘটবে, যদি সেটা হয় তাহলে এই দুইটার ভ্যালোসিটি সেম হবে। ভ্যালোসিটি অফ এ যা হবে ফাইনাল, যেটা হবে ভ্যালোসিটি অফ বি ফাইনাল একই হবে। যদি সেটা হয় তাহলে আমরা প্রথমে ওইটা বের করি যে কখন এই দুইটা একটা আরেকটাকে টাচ করবে বা ক্রস করবে বা হোয়াট এভার, যে কোনো কিছু বলা যায়। ভি অফ এ ফাইনাল ইজ ইকুয়াল টু ভি অফ বি ফাইনাল হবে কখন, সেটা আগে বের করি। কিছু না বুঝে এটাই বের করি আগে। ভি অফ এ ফাইনাল ইজ ইকুয়াল ভি অফ বি ফাইনাল। আচ্ছা ভি অফ এ ফাইনালের ক্ষেত্রে আমরা জানি যে 100 মাইনাস 15t, আর বি অবজেক্ট যেহেতু 1 সেকেন্ড পরে যাত্রা শুরু করছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা হবে হচ্ছে 100 মাইনাস 20t-1। আচ্ছা যদি এটা হয় তাহলে ক্ষেত্রে টাইম কত আসতেছে একটু খেয়াল করি, কত আসে দেখেন তো এটার আনসার। এই প্রবলেম গুলো আপনারা করছেন সব ইন্টারমিডিয়েটে, তাও ক্যান্সাররা এখানে নিয়ে আসছে আল্লাহ আমাদের জন্য। ফ্যারিসে আছে ওই যে প্রবলেম নাম্বার 276, t-1, এটার ক্ষেত্রে 4 সেকেন্ড, টি এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড পরে। তার মানে একটা অ্যান্সার হয়ে গেছে যে টি এর ভ্যালু হবে 4 সেকেন্ড। ভি অফ এ ফাইনাল আর বি ফাইনাল কত হবে সেটাও আমরা বের করতে পারি। ভি অফ এ ফাইনাল হবে হচ্ছে 100 মাইনাস 15 × 4, সেটা হচ্ছে 100 মাইনাস 15 × 4 which is 40 feet per second, আর ভেলোসিটি অফ বি ফাইনাল আসবে হচ্ছে 100 মাইনাস 20 × 3। এ হচ্ছে মস্করা না, মস্করা বা দেখি আগে কন্ডিশন ধরেই নিতেছি যে ভেলোসিটি অফ এ ফাইনাল হবে ভেলোসিটি অফ বি ফাইনাল, তারপরে দুইটা আবার আলাদা আলাদা ভাবে বের করার কি দরকার, একই জিনিসই তো হবে, এটা আমরা বুঝতে পারতেছি। যেটা ধরে নিচ্ছে ওইটাই বের করতেছি। এখন দেখেন কি বলতেছে, এস পি কিউ কত হবে, এই জিনিসটা একটু বোঝা খুব জরুরি। পি কিউটা কিভাবে আমরা বের করতে পারি। এখন এইটার ক্ষেত্রে পি কিউ ডিস্টেন্স যদি আমরা এখানে একটা লাইন টানি প্রথমে, পি কিউ ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই তাহলে এখানে ডিরেক্টলি আপনি আসলে বের করতে পারবেন না, এখানে ভেঙে ভেঙে বের করতে হবে। কারণ একটা ডিসপ্লেসমেন্ট আমরা বের করতে পারি এস থেকে আর পর্যন্ত, কারণ হচ্ছে সে বাকি 3 সেকেন্ডে যত দূর গেছে, আর কিউ থেকে আর পর্যন্ত 4 সেকেন্ডে যত দূর গেছে, আর পি থেকে এস পর্যন্ত 1 সেকেন্ডে যত দূর গেছে, এই পুরা ডিভাইড করে করে তারপরে আমরা বের করতে পারি। সো এস পি এস প্লাস এখান থেকে হবে হচ্ছে এস এস আর মাইনাস এস কিউ আর। এই বিষয়টা বুঝি না আমরা সবাই, যে যদি আমরা পিএস এর সাথে এই পুরাটা থেকে লাস্টের টুকু বাদ দিয়ে দিই তাহলে আমি পি কিউ পাবো। আপনাকে পি কিউ বের করতে বলছে, তাহলে পিএস কত হবে, পিএস হবে হচ্ছে আপনার 100 এবং 1 সেকেন্ড গেছে এতক্ষণ, তারপরে প্লাস এস এস আর হবে হচ্ছে
এস আর যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মোট ট্রাভেল করতেছে হাফ ইন্টু -20 into t-1 that is 3 minus half into -15 into 4. 100 into 1 plus 0.5 0.5 into 15 into 4 minus 0.5 into 20 into 3. ও সরি, আমি তো ইনিশিয়াল ভেলোসিটি 0 ধরে ফেলছি। আমার তো এখানে এই সমস্যা আছে। এখানে ইনিশিয়াল ভেলোসিটি তো 100 দেয়া আছে, আমি কিভাবে 0 ধরলাম? এখানে ইনিশিয়াল ভেলোসিটি যদি 100 থাকে তাহলে তো 100 ইন্টু 3 প্লাস, তাই বলি সমস্যা করে ফেলবো, মাইনাস হাফ ইন্টু 20 ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস, তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 100 ইন্টু 4 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 100 ইন্টু 20 এভাবে হচ্ছে 100 ইন্টু 4 প্লাস 100 into 4 minus half into 15 into 4 এর স্কোয়ার। এটা কি প্লাস মাইনাস ঠিক হয়েছে? 100 into 3 মাইনাস হাফ ইন্টু 20 ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাসের সূত্রের মাইনাস, মানে এখানকার মাইনাস, তারপরে 100 ইন্টু 4, এখানে মাইনাস থাকার কথা ছিল, প্লাস হবে। দেখেন কত আসে, 100 প্লাস 100 into 3 plus 0.5 into 15 into 4 square minus 100 into 4 minus 0.5 into 15, হ্যাঁ হয়েছে 30 ফিট। এটা কি রিপিট করা লাগবে? বুঝছেন? এটা না বুঝলে বলো, যেই অংশে বুঝেন নাই সেটা বলো। কিভাবে বুঝতে পারছি? আচ্ছা চলেন তারপরেরটা তাহলে। এখানে দেখেন, আচ্ছা এটা তো ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনের মধ্যে চলে আসে। যদি ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনের মধ্যে আসে তাইলে চলেন এখান থেকে দেখি। আচ্ছা, মোশন আন্ডার ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিস তো ইন্টারমিডিয়েট থেকে অলরেডি জানি, সেটা হচ্ছে ক্যালকুলাস অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি। এখানে a ইজ ইকুয়াল টু dv বাই dt, তারপরে v ইজ ইকুয়াল টু ds বাই dt। আচ্ছা আরেকটা সূত্র যদি না জেনে থাকেন, এটা আগে দেখছেন নাকি বলবেন, v ইন্টু dv dx, দেখছেন এটা? এই সূত্রটা দেখছেন? না দেখলে আমি প্রমাণ করব। কেউ একজন যদি না দেখে থাকেন বলেন ভাই দেখি না। দেখছি ভাই এটা। প্রমাণ পাবেন কিভাবে আইছে? নাকি ভাই বড় ভাইরা বলছে যে এটা মুখস্থ করতে, আমি মুখস্থ করে ফেলছি? প্রমাণ পাবেন এটা, v ইন্টু dv dx। দেখা দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে চলো। এখন আমরা জেনারেলি যেটা জানি সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু, এটা প্রুফ, আমরা যেটা জানি সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু dv dt। এটা নিশ্চয়ই জানি, এটা নিয়ে কারো কোনো বিতর্ক নেই। এখন আমি কি করলাম, dx কমন নিলাম,
মানে ডিএক্স গুণ করলাম, ডিএক্স ভাগ করলাম, করার পরে একটা জিনিস আমরা এখানে খেয়াল করতে পারি, সেটা হচ্ছে দুই ভাবে প্রমাণ করা যায় এই জিনিসটা। দুই ভাবে প্রমাণ করে দেখাচ্ছি, আপনার যেটা ভালো লাগবে আপনি স্টুডেন্টদের ওইটা দেখাবেন। এটা কিন্তু অ্যাডমিশনও আসার মতো, মানে এই সূত্র থেকে অঙ্ক। স্যাররা দেখেন ফার্স্ট সেমিস্টারে এইসব প্রবলেম করাচ্ছে, তাহলে তাহলে হচ্ছে অ্যাডমিশনে দিয়ে দিতে হয়। এই জন্য হচ্ছে যখন স্টুডেন্ট পড়াইতে হবে তখন এইসব সূত্র দেখাই দিতে হবে। এখন ডিএক্স বাই ডিটি করলে আমরা পাবো হচ্ছে, আমরা জানি না যে ডিএক্স বাই ডিটি হচ্ছে কি ভি, সো ভি ইন্টু ডিভি ডিএক্স, সূত্রটা আসে হচ্ছে এরকম। এখন অনেকে তর্ক করতে পারে যে এটা করা যায় না, এটা ভাই কিভাবে করলেন, এটা এটা নিয়ে কেউ কি তর্ক করতে চান, এটা কিভাবে করলেন? হ্যালো, এটা কি করা যায় নাকি করা যায় না? করা যায়। আচ্ছা, এটা কি করা যায়? আমি কি চাইলে এটা করতে পারতাম? অর্ক অর্ক হচ্ছে এগুলা করাইতেছে না ম্যাথের, মেবি সাকসেসিভ করা যায় না ভাই, ডিফারেন্সিয়েশন, মেবি করা যায় না। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করাইছে না? তা জি এই ভাইয়া। আচ্ছা, এই যে এই জিনিসটা করা যায় কিন্তু এই জিনিসটা করা যায় না, তার পিছনে রিজন দিতে পারবেন কেন করা যায় না এই জিনিসটা? এটাকে বলা হয়েছে সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বলা হয়। সেকেন্ড ডেরিভেটিভকে ডিভাইড আকারে লেখা যায় না, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভকে ডিভাইড আকারে লেখা যায়। এন্ড হোয়াট ইজ দ্য, অনেকে এটা তর্ক বিতর্ক করে, আমাদের স্যাররাও তর্ক করতো যে এটা লেখা যায় না, এটা বলতে চাই, কিন্তু এটা আসলে লেখা যায়, কারণ দিস মিনস ডেল এক্স মিনস চেঞ্জ ইন এক্স, আর এখানে ডেল এক্স মিনস চেঞ্জ ইন এক্স, এটা রেফারেন্সও আছে যে এটা কিভাবে লেখা যায়, এবং এটা হচ্ছে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। আর আরেকটা প্রমাণ হচ্ছে এরকম, দেখেন এখানে এ এবং হচ্ছে ভি এর মধ্যে একটা রিলেশন আছে, এটাকে প্রুফ 1 বলেন আর এটাকে প্রুফ 2 বলেন। ওইটা হচ্ছে আপনি এ ইজ ইকুয়াল টু পাইলেন ডিভি ডিটি, আর একটা সূত্র তো অলরেডি জানেন, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। তাহলে এ কে বি দিয়ে, এক কে 2 নম্বর দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি পাবেন ডিভি বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। এখান থেকে পরের লাইনে পাবেন হচ্ছে এ ইকুয়াল টু বি ইন্টু ডিভি ডিটি ডিভি ডিএক্স। একই জিনিস আর কি ঘুরে ফিরে, তারপর প্রমাণটা এইভাবে হয় আর কি। আচ্ছা, এই সূত্র যদি আমরা না জেনে থাকি এটা জানতে হবে, কারণ এর অনেক প্রবলেম আছে আমাদের। চলেন তারপরে এটারই যদি আমরা সার্কুলার বা হচ্ছে রোটেশনাল পার্টটা দেখি, তাহলে আমরা দেখবো যে আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিটি, অথবা এটাকে আমরা বলতে পারি ওমেগা ইন্টু ডি ওমেগা ডি থেটা। আর এইটার ক্ষেত্রে আমি এটা ভি লিখি, এটার ক্ষেত্রে এক্স লিখতে চাচ্ছি, সবসময় এক্স লিখা অভ্যস্ত। ওমেগা ইজ ইকুয়াল টু ডি থেটা ডিটি। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ডেফিনেশন, মানে হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তেমনি ভাবে অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটির ফান্ডামেন্টাল ডেফিনেশন হচ্ছে এটা। তাই এইটা এ এবং ভি এবং আলফা এবং ওমেগা, এই দুইটা সূত্র খুবই জরুরি, এগুলা দিয়ে আমরা হচ্ছে সলভ করব এখানে। এখন দেখি, বলতেছে এই যে আদিম যুগের প্রশ্ন মানে ইম্পর্টেন্ট, আর মডার্ন যুগের প্রশ্ন মানে কম ইম্পর্টেন্ট। এখানে দেখেন, এ পার্টিকেল মুভস অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন এ ইকুয়াল টু 5t এর পাওয়ার 1/3, if the initial conditions are t is equal to 0, v naught is equal to 6 feet per second, and s naught is equal to 0, find the displacement during the interval between t equal to 4 second and t is equal to 10 second. Answer বলতেছে 340 feet। চলেন পারি। এখানে বলতেছে ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনের প্রবলেম, তার মানে a is equal to 5t এর পাওয়ার 1/3, if the initial conditions are t is equal to 0, v naught is equal to এত। আচ্ছা, a is equal to dv dt করি, কারণ ভেলোসিটির একটা কাহিনী আসছে, আপনি বুঝতেই পারতেছেন। তাহলে কিছু না বুঝাই আমি করতেছি a is equal to dv dt, করার পরে পরের লাইনে আমি বলবো যে dv is equal to a dt, এবং এর ভ্যালু একবারে বসাই দিলাম 5t এর পাওয়ার 1/3 dt। এবং আমরা জানি যে ইন্টিগ্রেট করতে হবে, ভেলোসিটি কত থেকে কত যাবে, 6 থেকে যাবে হচ্ছে v, আর এইটার ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা কেউ একজন বলেন এখানে কি আমি 4 থেকে 10 দিব? হুম, হ্যালো, এখানে কি 4 থেকে 10 দিব?
ভালো। কেউ কি বলতে পারবেন যেখানে 4 থেকে 10 দেওয়া উচিত না অন্য কিছু দেওয়া উচিত? আচ্ছা, ধরে নিলাম যে কেউ অ্যান্সার দিতে ইন্টারেস্টেড না না। এখানে 4 থেকে 10 হবে না। হ্যাঁ, কারণ আমরা অ্যান্সার জানতে চাচ্ছি ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ডুরিং দ্য ইন্টারভাল বিটুইন 4 to 10। আমরা ডিসপ্লেসমেন্ট পর্যন্ত যাইতে চাচ্ছি, এই জন্য আমরা এটাকে বেসিক রাখতে চাই, তারপরে যে আমরা চেঞ্জ করব তখন লিমিট দিব, এখনই লিমিট দিব না। এখানে ভি মাইনাস 6 ইজ ইকুয়াল টু 5 বের হয়ে আসবে ইন্টু টি এর পাওয়ার 4/3 ডিভাইডেড বাই 3/4। ভি ইজ ইকুয়াল টু 6 প্লাস, কি করলাম এর 4/3 হবে 15/4 টি এর পাওয়ার 4/3। এটা হচ্ছে আপনার ভেলোসিটির ইকুয়েশন। এখন আমাদের ডিসপ্লেসমেন্ট জানতে চাচ্ছে, তাইলে এর পরের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাইলে আমরা বলতে পারি যে v ইজ ইকুয়াল টু dx dt। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি dx ইজ ইকুয়াল টু v, যে ফাংশনটা আমরা পাইছি ওইটা এখানে বসাই দিই। ও মাই গড, 6 প্লাস 15/4 t এর পাওয়ার 4/3 dt। x এর ভ্যালু আমরা দেখেন s নট এর ভ্যালু 0 বলছে, তার মানে 0 থেকে স্টার্ট হইতেছে, কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওটা বের করতে হবে। এই ক্ষেত্রে সময় বলতেছে এইবার 4 থেকে 10 দিবেন। s ইকুয়াল, ক্যালকুলেটরে বসায় দেন, আনসার দিয়ে দিবে ইন্টিগ্রেশন 6 প্লাস 15/4 টু x এর পাওয়ার 4/3, লিমিট হচ্ছে 4 থেকে 10। 341.43 এমন কিছু আসে। এইখানে একটাই ক্যাচ, ওইটা হচ্ছে এই যে এখানে টি, এখানে অনেকে লিমিট বসায় দেয়, বসাই দিয়ে এখানে একটা ভ্যালোসিটি বের করবে। বের করে এবার বলবে যে হাই হাই এবার কি করব, ভ্যালোসিটি তো বের হয়ে গেছে, এবার কি করব। কিন্তু এখানে যদি আমি ভ্যালোসিটি বের করে ফেলি তাহলে তো আমার অ্যান্সার হইলো না, অ্যান্সার জানতে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ভ্যালোসিটিকে আমরা টি এর ফাংশন আকারে রাখবো, রাখার পরবর্তীতে যে আমরা এই যে এইখানে এসে তারপরে যে লিমিট বসাবো, এখানে লিমিট বসাই দিলে তো আপনার অ্যান্সার পর্যন্ত গেলেন না। আচ্ছা, এনিওয়েজ, এর পরের প্রবলেমটা হচ্ছে এরকম, চলেন দেখি এটা সলভ করি। এখানে বলতেছে the motion of a particle is given by a is equal to t cube minus 3t square plus 5, a is equal to t cube minus 3t square plus 5। বলতেছে where a is the acceleration in meter per second square and t is the time in seconds, the velocity of the particle at t is equal to 1 second is 6 point। আচ্ছা, ভালো কথা, আমাদের একটা হিন্ট দিয়ে দিছে, দেখেন যে টি ইজ ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয় তাইলে বলতেছে যে ভেলোসিটি 6.25 মিটার পার সেকেন্ড, এবং টি যখন 1 সেকেন্ড তখন আরো একটা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি এক্স বলতে চাচ্ছি, এক্স ইকুয়াল টু 8.8 মিটারস। ওকে, দুইটা ইনফরমেশন দিয়ে দিছে, কেন দিছে একটু পরে বুঝতে পারবো। এবং আপনারা যাদের পরিপক্কতা আছে তারা এখনই বুঝে ফেলছেন যে ভাই এখানে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার সময় কনস্ট্যান্টকে সরানোর জন্য এই কন্ডিশন গুলো দিয়ে দিছে, কারণ আমরা ইন্টিগ্রেট করলে প্লাস সি পাবো, আর ওই প্লাস সি কে সরানোর জন্য এই কন্ডিশনে বসাই বসাই সি এর ভ্যালু আমরা পাবো। সেটা একটু পরে দেখা যাবে। সেটা হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি, এবং সেটা যদি হয় ভি এর বলতেছে যে ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি at t is equal to 2 সেকেন্ড। v is equal to, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 4 ইন্টু
t এর পাওয়ার 4/4 মাইনাস t কিউব প্লাস 5t প্লাস c, এটা পাবো না? এ থেকে v তে গেলে এটাই তো পাবো, t এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস t কিউব প্লাস 5t প্লাস c। এখন এই c কে তো আমার সরাইতে হবে, কারণ আমরা এখানে ডেফিনাইট ইন্টিগ্রেশন করতেছি না, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করছি। এখন এইটাকে সরানোর জন্য আমি এই কন্ডিশন অ্যাপ্লাই করব, এই যে ডান সাইডে যেটা আছে। আচ্ছা, এটা কি বুঝতেছেন আপনারা সবাই? না বুঝলে বলবেন যে কিতে কি করতেছে, কিছুই তো বুঝতেছি না, এরকম যেন না হয়। এটা কেন করলাম বুঝা গেছে না? v ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 6.25 এবং t এর ভ্যালু হচ্ছে 1 এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 এর কিউব প্লাস 5 ইন্টু 1 প্লাস c। এক্ষেত্রে আপনার c এর ভ্যালু কত আসে? কত আসে একটু বলবেন তো? হ্যাঁ 1 আছে। 6.25 ডিভাইডেড বাই t এর পাওয়ার 4, তার মানে 1 বাই, আমার তো অন্য কিছু আসতেছে, 6.25 মাইনাস 1 প্লাস 1 2 মাইনাস, আসে আই গেস। হুম 6.25 মাইনাস 1 বাই 4 প্লাস 1 মাইনাস 1, হ্যাঁ 2 আসতেছে। কি রে ভাই, ক্যালকুলেশন করতে ভুল করতেছে। আচ্ছা দেখেন জি এখানে ভাই 2 ঠিক আসছে, আছে, আর টু আছে। যার ভুল গেছিল সে খেয়াল করেন, এখানে 2 হবে। আচ্ছা 1 এর ক্ষেত্রে এক নম্বর ইকুয়েশন আমাদের বলতেছে v আসলে ফাংশনটা এরকম, সেটা হচ্ছে t এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস টি কিউব প্লাস 5t প্লাস 2, এটা হচ্ছে আপনার ভেলোসিটির ফাংশন। এখন বলতেছে ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি এট t ইকুয়াল টু 2 সেকেন্ড। সো ভেলোসিটি এট 2 সেকেন্ড আমরা তো এখান থেকে বের করে ফেলতে পারবো, 2 এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 এর কিউব minus 5 into 2 plus 2, 5 into 2 plus 2, which is therefore 4 by 4 minus 2 r cube minus 5 into 2 plus 2, এখান থেকে minus 12। Calculate the displacement and velocity। আচ্ছা ডিসপ্লেসমেন্টের জন্য আবার সেম কাজ করতে হবে। আচ্ছা আমার আগে আচ্ছা করবেন ভাইয়া এখানে প্লাস 5 ইন্টু 2 না ভাই? প্লাস 5t প্লাস 5t প্লাস 2, 5 into 2 plus 2, তাই তো বুঝছি, মানে বুঝি না কোন লাইনে, তাই আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে ভাই ভিডিও যেটা বের করছে এখানে প্লাস প্লাস 5 ইন্টু 2 হবে না ভাই? প্লাস 5, ও আচ্ছা সরি, হ্যাঁ ঠিক বলছেন, এইটা তাই তো, হ্যাঁ ভুল করছি তো, সাবাস সাবাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে মাইনাস 2 এর কিউব প্লাস 5 ইন্টু 2 প্লাস 2, 8 মিটার পার সেকেন্ড। এখনই সর্বনাশ হয়ে যেত। এখন বলতেছে যে ডিসপ্লেসমেন্ট কত হবে, এটার জন্য আমরা আবার ইন্টিগ্রেট করব। ডিসপ্লেসমেন্ট আমরা পাবো x ইকুয়াল টু, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাইতেছি t এর পাওয়ার 5 ডিভাইডেড বাই 20 মাইনাস t এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস 5t স্কোয়ার বাই 2 প্লাস 2t প্লাস c। এটার ক্ষেত্রেও যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, x এর ভ্যালু হবে 8.8, এখানে আপনি পাচ্ছেন 1/20 মাইনাস 1/4 প্লাস 5/2 প্লাস 2 প্লাস c। এখান থেকে আপনি c এর ভ্যালু কত পাইতেছেন? c এর ভ্যালু পাইতেছেন হচ্ছে 8.8 মাইনাস 1/20, আবার ভুল না করি, প্লাস 1/4 মাইনাস 5/2 মাইনাস 2, 9/2 আসে নাকি 4.5? জি ভাই এরকমই আসে। আচ্ছা x এর ভ্যালু আমরা পাইতেছি তাহলে t এর পাওয়ার 5
সে একবারে অ্যান্সার বলি এখানে 2 এর পাওয়ার 5 বাই 20 মাইনাস 2 এর পাওয়ার 4 by 4 plus 5 into 2 এর square by 2 plus 2 into 2 plus 4.5 for 5 by 20 minus square for 4 by 4 by 4 plus 5 into 2 plus 2 into 2 plus 4.5 কত আসে দেখেন তো 16.1 হ্যাঁ জি ভাই ওকে ভাই থ্যাংক ইউ এখন দেখেন a particle is moving with a particle is moving with rectilinear motion such that the acceleration a is equal to 40 feet per second square. When we start counting time, the speed is 10 feet per second. After 4 seconds, what are the speed and distance traveled আর কি? আচ্ছা এটা কি করবো নাকি আপনাদের জন্য SW দিব বলেন? এটা কি করলে সময় নষ্ট হবে নাকি করব? যদি মনে হয় এটা সময় স্কিপ করতে পারেন। আচ্ছা একই রকম তাই তো তারপরে কেউ যদি না পারেন তাহলে হচ্ছে আপনি কিউএনএ তে দিবেন কোনো সমস্যা নেই আমরা সলভ করে দিই এরপরে হচ্ছে এটা দেখি যে এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট রোটেটস কাউন্টার ক্লকওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য ল theta is equal to 0.1 t cube minus 0.3 t square plus 0.8 t after 6 সেকেন্ড what is আচ্ছা এরকম অনেকগুলো আছে আমি এটা করতেছি করে এটা এসডব্লিউ এটার সি নাম্বারটা করতেছি এটার এবি করি আর ওইটার সি করতেছি দেখি এটা আমি তাড়াতাড়ি করে দিতেছি সমস্যা নেই অনেকের বোরিং লাগবে এটা ইজি আছে এখানে বলতেছে সলিউশনে theta is equal to 0.1 t এর কিউব minus 0.3 t square plus 0.8 t অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত সেটা জানতে চাচ্ছে 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে 0.1 ইন্টু 6 এর কিউব মাইনাস 0.3 ইন্টু 6 এর স্কোয়ার প্লাস 0.8 ইন্টু 6 এটা আসবে আপনার 15.6 রেডিয়ান তারপরে বি এটা হচ্ছে আপনার এ নাম্বার এবার বি নাম্বার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলছে 0.3 টি স্কয়ার হবে মাইনাস 0.6 টি হবে প্লাস 0.8 হবে এবং এটার ক্ষেত্রে আপনি যদি ভ্যালু বসাই দেন তাহলে আপনি পাবেন 0.3 ইন্টু 6 এর স্কয়ার মাইনাস 0.6 ইন্টু 6 প্লাস 0.8 8 রেডিয়ান পার সেকেন্ড আর সি নাম্বার হচ্ছে angular acceleration alpha is equal to আমরা পাবো হচ্ছে 0.6 t minus 0.6 which is 0.6 into 6 minus 0.63 radian per second square চলেন তারপরেরটা এখানে কি বলতেছে যে এ বি আপনি পেরে যাবেন সি নাম্বারটা করি বলতেছে যে একটা ফাংশন আছে থিটা ইজ ইকুয়াল টু টি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু টি মাইনাস 0.1 টি স্কয়ার এখন বলতেছে যে what is the maximum displacement during the first 10 seconds ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে কি করতে হয় কেউ একজন বলো ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট জানি না এটা একবার একটা অন্তরী অঙ্ক করো ছিল হ্যাঁ অন্তরীকরণ করতে একটা অঙ্ক আইছে না দেখছেন তো হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ ইয়েস শাবাশ d theta by dt is equal to 0 d theta by dt is equal to 1 minus 0.2 t is equal to 0 এখান থেকে t is equal to আমরা পাবো 1 by 0.2 which is 5 সেকেন্ড এখন আপনার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বের করতে বলতেছে থিটা ম্যাক্স is equal to 5 minus 0.1 into 5 এর স্কয়ার হয়ে গেছে 5 minus 0.1 into 5 এর স্কয়ার 2.5 রেডিয়ান এটাই তো অনেকে আবার ভুলভাল করে ফেলছি 2.5 ঠিক আছে ক্যালকুলেশন এত ভুল হয় এবার পরেরটা দেখি আমরা আচ্ছা এটাও পারবেন কেউ যদি না পারেন সাথে সাথে বলবেন ভাই এই স্টেপ বুঝি না একটু ফাস্ট যাচ্ছে তো ওই জন্য ইজি অনেক এগুলো এই জন্য লাস্টে একটা কঠিন অঙ্ক আছে ওইটা করতে হবে আলফা ইজ ইকুয়াল টু 2 থেটা
এটা বলতেছে what is the general expression for omega when the initial angular velocity is omega naught and when theta naught equal to 0. আচ্ছা, এই জন্য আমাদের ওই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখানে আপনার থিটা, ওমেগা, থিটা, আলফা এগুলা রিলেটেড, এগুলা দেখা মাত্র এবং এটা একটা ভ্যারিয়েবল হওয়ার কারণে আপনার একবারে নজর যাওয়া উচিত এই সূত্রে। চেনা চেনা লাগে? এগুলার সাথে একটা রিলেশন আছে না, এটার সাথে এটার? ওই বুঝছেন আমি কিভাবে হচ্ছে এই সূত্রের কথা ভাবলাম? আমি কিন্তু ওইটা ভাবি না এখন। আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি ভাবছি, ভাবি নাই। কেন ভাবি নাই? কারণ এখানে টি এর কোনো কাহিনী তেমন একটা নাই। কিন্তু আরে ভাই, এখানে টি এর তেমন কোনো কাহিনী নাই, কিন্তু ওমেগার কাহিনী আছে আর থিটার কাহিনী আছে। থিটার কাহিনী যেহেতু আছে, আমি একদম ডিরেক্ট এই সূত্রের কথা ভাববো, এই এদিক সেদিক যাব না। তাহলে যেহেতু এক্সপ্রেশন বের করতে বলতেছে, আমরা ওই সূত্র মারি একবারে। স্যার দেখবেন এই সূত্র ডিরাইভ করবে তারপরে ইউজ করবে। আপনার পরীক্ষায় অত সময় নাই ভাই, আপনি ডিরাইভ করে তারপরে বের করবেন। আপনি সোজা অ্যাপ্লাই করবেন ওমেগা আলফা ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু ডি ওমেগা বাই ডি থিটা। এখান থেকে আপনি পাবেন হচ্ছে ওমেগা ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডি থিটা। এখান থেকে আপনি পাবেন ওমেগা নট বলছে ইন্টিগ্রেট করার সময়। আচ্ছা, ভ্যালু বসাই দিই, ওমেগা ডি ওমেগা ইজ ইকুয়াল টু 2 থিটা ডি থিটা। এখানে এটা হচ্ছে ওমেগা নট আর এটা হচ্ছে ওমেগা, তারপরে লিমিট যাবে 0 থেকে থিটা। এখান থেকে আপনি এমনি পারবেন হাফ ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু থিটা স্কোয়ার। ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু 2 থিটা স্কোয়ার। এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু আন্ডার রুট ওমেগা নট স্কোয়ার প্লাস 2 থিটা স্কোয়ার। আই গেস কোনো সমস্যা নেই। সমস্যা আছে কোন স্টেপে? জাস্ট ইন্টিগ্রেট, ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা ইন্টিগ্রেট করতে হবে। এখানে না বোঝার কিছু না। কারো কি কোনো কনফিউশন আছে? হ্যালো, না ভাইয়া। চলেন তারপর এখানে বলতেছে a rotating body whose motion follows the law alpha is equal to 0.1 t has an initial angular velocity of 5 radian per second. After 10 seconds, what are the tangential and normal acceleration of a point whose radius is 6 inch? আচ্ছা, tangential acceleration আর normal acceleration এটা সম্বন্ধে কি সবাই জানেন? What is tangential acceleration and what is normal acceleration? না জানলে কোনো সমস্যা নেই, আমি বলবো, এক্সপ্লেইন করবো। সবাই কি জানেন? কেউ একজন না জানলে বলেন যে ভাই জানি না, বলেন ডিটেলসে বলুন। না, না জানার খারাপ কিছু না, স্যাররা এগুলা করাবে। জানলে আচ্ছা তাইলে করাই। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের নাম কে কে শুনছেন তাই বলুন। কেউ শোনে না? ভাই আমি মানে এটা সবাই শুনছে। গতিপথের সাথে ট্যানজেন্ট। সবাই শুনছে তাই তো? আচ্ছা ঠিক আছে। দেখেন এইটার ক্ষেত্রে এটা আমরা ধরে নিতেছি এটা কোনো একটা সার্কুলার পাথ এবং এই পাথে কোনো একটা অবজেক্ট ঘুরতেছে। এই অবজেক্টটা এই সার্কুলার পাথে ঘুরতেছে। এখন যে কোনো একটা বডি যখন সার্কুলার অবজেক্টে ঘুরে তখন অবভিয়াসলি সেখানে একটা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন থাকে বা কেন্দ্রের দিকে একটা অ্যাক্সিলারেশন থাকবে। এখন এই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনকে বলা হয় নর্মাল অ্যাক্সিলারেশন। তেমনি ভাবে এইটা যে চলতেছে এখানে বেগেরও চেঞ্জ হতে পারে। বেগ যদি চেঞ্জ হয়, কখনো 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, কখনো 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এমন যদি হয় সেক্ষেত্রে সেখানে একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনও থাকে যেটা তাকে তার বেগ বাড়াইতে থাকে। আর যদি বেগ সেম থাকে কিন্তু ঘুরতেছে সেক্ষেত্রে তার নর্মাল অ্যাক্সিলারেশন আছে, কারণ নর্মাল অ্যাক্সিলারেশন না থাকলে সে কখনোই সার্কুলার পাথে ঘুরবে না। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি করে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তার বেগকে বৃদ্ধি করে। ওকে, সো একটা নর্মাল অ্যাক্সিলারেশনের সূত্র হচ্ছে এরকম। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র হচ্ছে আলফা আর। এই দুইটা কি আমরা জানি? আগে কখনো দেখছি? না দেখলে বলবেন যে জানি না, দেখি না, দেখছি না। আচ্ছা, যদি না দেখে থাকেন তাহলে নর্মাল অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কয়ার বাই আর। এটা তো এতদিন সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বলে জানেন তাই না? কেন্দ্রমুখী বল
বা কেন্দ্রমুখী ত্বরণ, জানি না সবাই এটা। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যালো। জি ভাই, এটা বলে জানি ভাই, এটাই বলতে যাচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এর নর্মাল অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার আর সেন্ট্রিপেটাল ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা আর। আলফা হচ্ছে আপনার কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তার সাথে যদি দূরত্ব গুণ করেন তাহলে আপনি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাবেন। এরও আরো ডিটেলস অনেক কিছু আছে, এগুলো আমরা আপাতত হোল্ডে রাখতেছি, পরে যদি কখনো প্রয়োজন হয় তখন জানতেছি, আপাতত দরকার নেই। আলফা এর ভ্যালু এখানে বলতেছে 0.1 t has an initial angular velocity of 5 radian per second after 10 second। আচ্ছা, আলফা ইজ ইকুয়াল টু, দেখেন সময় বলছে, তাইলে কি আমি এই সূত্র ইউজ করব? এই সূত্র আমি ইউজ করব না, আমি এখানে ইউজ করব হচ্ছে সময়ের সূত্র, এই যে এটা ডি ওমেগা বাই ডিটি। প্রশ্ন যেটা চাবে ওইভাবে করবেন। অনেকে দেখা যায় অর্ধেক পথ যাওয়ার পরে তারপরে কেটে আবার ঠিক করে আবার সঠিকটা করে। ডি ওমেগার ভ্যালু ইনিশিয়ালি বলতেছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ 5 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে 5, এখানে ওমেগা বের করতে হবে। সময় আপনাকে বলতেছে, আলফার ভ্যালু একবারে বসাই দিই, আলফা বলতেছে 0.1 টি ডিটি, সময় বলতেছে আপনার কত থেকে কত, আফটার 10 সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি মানে 0, এটা হচ্ছে 10 সেকেন্ড। এটা বলতেছে হোয়াট ইজ দ্য ট্যানজেনশিয়াল, এন্ড এখান থেকে আমরা ওমেগা পাবো, ওমেগা মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত আসে, 0.1, হায় আল্লাহ ব্যাটারি লো আবার, 0 থেকে 10, 5 5 5 10, ওমেগার ভ্যালু 10 আসতেছে না, ওমেগা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5, সেখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু 10 রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে আপনি এ নর্মাল পাবেন 10 এর স্কোয়ার ইন্টু 6 ইঞ্চ, এটা আর গুণ করে কি হবে, 600 রেডিয়ান পার সেকেন্ড। আর এ টেনজেনশিয়াল হবে আপনার হচ্ছে আলফা আর। আলফা এর ভ্যালু কত, আলফা এর ভ্যালু হচ্ছে 0.1, টি এর ভ্যালু হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড, ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 6। এটা বুঝছি না আমরা সবাই? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। চলেন তারপরেরটা। এখানে কি বলতে আছে যে আলফা ইজ ইকুয়াল টু, কি কি ইনফরমেশন দিছে, এ রোটেটিং বডি হুজ মোশন ফলোজ দ্য ল, যে ইনফরমেশন গুলো দিছে ওইগুলো আমরা আগে একটু জানি। একটা বলতেছে আলফা ইজ ইকুয়াল টু -4 থিটা পাওয়ার হাফ, তারপরে বলতেছে হ্যাজ অ্যান, কি লিখছে, ও ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট ইজ ইকুয়াল টু 50 রেডিয়ান পার সেকেন্ড after a rotation of 7 revolution, theta is equal to 7 revolution, that means 14 pi radian। তারপরে বলতেছে যে what are the tangential and normal acceleration, radius বলছে 18 ইঞ্চ, 18 ইঞ্চকে যদি আপনি ফিটে নিয়ে যাইতে চান 12 দিয়ে ভাগ করে দেন, 18 divided by 12 which is 1.5 feet। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত হবে এবং নর্মাল অ্যাক্সিলারেশন কত হবে? একটু আগে দেখে আসছি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আলফা আর, নর্মাল অ্যাক্সিলারেশন ওমেগা স্কয়ার আর। এখন আপনি আমাকে একটা জিনিস শুধু বলেন, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। এইটা অ্যাপ্লাই করতে হবে না? দেখেন এখানে যে এই জন্য হচ্ছে এরকম ইনফরমেশন পাশে লিখে রাখা সুবিধাজনক, যে আপনার কোনো সময় নাই, শুধুমাত্র অ্যাঙ্গেল আছে, তাহলে আপনি এখানে ডিটি এর সূত্র কেন ইউজ করবেন, আপনি তো এই থিটার অ্যাঙ্গেলের সূত্র ইউজ করবেন। তাহলে এখান থেকে আপনি পাইতেছেন ওমেগা ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডি থিটা, এবং আলফা এর ভ্যালু কত, -4 ওমেগা ডি ওমেগা ইজ ইকুয়াল টু -4 থিটার পাওয়ার হাফ ডি থিটা। লিমিট যাবে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত, 14 পাই রেডিয়ান পর্যন্ত।
আর ইনিশিয়াল ভেলোসিটি থাকবে হচ্ছে 50 তে, আর এটা যাবে হচ্ছে ওমেগা পর্যন্ত। এখান থেকে আমরা পাবো হাফ ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার। আর এটা করলে কত আসে একবারে দেখে নি এখান থেকে ক্যালকুলেটর। -4 x এর পাওয়ার 1/5, লিমিট যাবে 0 থেকে 14 পাই। ওমেগার ভ্যালু কত আসে একটু করেন তো ক্যালকুলেট, নাহলে আবার সময় লাগবে। যেটা বের করে দিতেছে এটা কি আদৌ সত্যি কিনা কে জানে। -777 আসবে, -777.83 ইন্টু 2 প্লাস 50 এর স্কোয়ার তার আন্ডার রুট 30.73। ওমেগা ইজ ইকুয়াল টু 30.73। ইনশাল্লাহ ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। তারপরে একবার চেক করে নিন এটার ক্যালকুলেশন, এই জন্য বলতেছি ক্যালকুলেট করতে। নর্মাল অ্যাক্সিলারেশন কত হবে? an is equal to ওমেগা স্কোয়ার r, 30.73 এর স্কোয়ার ইন্টু r এর ভ্যালু হচ্ছে 1.5, 1416.5, 1416.5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হবে হচ্ছে আলফা এর ভ্যালু কত? আলফা এর ভ্যালু হচ্ছে আলফা হচ্ছে -4 ইন্টু 14 পাই এর পাওয়ার হাফ ইন্টু 1.5, -4 ইন্টু 14 পাই এর পাওয়ার হাফ ইন্টু 1.5, -39.79। ইনশাল্লাহ ঠিক আছে। তারপরও আপনাদের যদি মনে হয় ঝামেলা আছে একবার রিচেক করে নেবেন, ক্যালকুলেশন প্রসেস ঠিক আছে। চলেন তারপরেরটার ক্ষেত্রে, আচ্ছা এটার আমি হিন্ট দিয়ে দিতেছি, এটাও পারা উচিত। সলিউশনের ক্ষেত্রে এটা সেম, ওইটার মতো একদম সিমিলার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। হুজ রেডিয়াস ইজ 600 ফিট, আর ইজ ইকুয়াল টু দিয়ে দিছে 600 ফিট। তারপরে অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল দিয়ে দিছে হচ্ছে s প্লাস 6 এর পাওয়ার হাফ। আর কয়টা আছে দেখি, ও না তো বেশি না, তাহলে করে ফেলা যাবে। s plus 6 এর power half, determine the tangential and normal acceleration after the car has gone 100 feet। তার মানে s এর ভ্যালু হচ্ছে 100 feet, tangential acceleration and normal acceleration কত সেটা বের করতে বলতেছে। tangential acceleration ফাইনাল কত, নর্মাল acceleration ফাইনাল কত সেটা বের করতে বলতেছে। ওকে, এইটার ক্ষেত্রে দেখেন আপনার ট্যানজেনশিয়াল দিয়ে দিচ্ছে s এর টার্মে। এটার ক্ষেত্রে আপনার যেই সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফাইনাল যদি হয় সেক্ষেত্রে আলফা আর। ও সরি, ট্যানজেনশিয়াল ফাইনাল আলফা আর করার কি প্রয়োজন? এখানে তো আলফা আর করার কোনো প্রয়োজনই না। এখানে ট্যানজেনশিয়াল ফাইনাল হচ্ছে s প্লাস 6 এর পাওয়ার হাফ যদি হয় তাহলে এর ফাইনালি তার ডিসপ্লেসমেন্ট কত, 100। সো 100 প্লাস 6 এর পাওয়ার হাফ হয়ে গেছে। সো রুট ওভার 106, 10.3 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নর্মাল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কিছু কাহিনী আছে। নর্মাল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা সূত্র জানি, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। জানি না ভি স্কোয়ার বাই আর?
হ্যাঁ, সো এইখানে আপনার যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে a tangential is equal to v into dv dx, বা এক্ষেত্রে আমি ds ইউজ করতেছি। v dv is equal to at ds, এবং v হচ্ছে বের করতে হবে ফাইনাল। ইনিশিয়ালি কত ছিল সেটা কি বলছে? ইনিশিয়াল নরমালাইজেশন অফ the car, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। ও আচ্ছা, স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে তো জিরোই হবে। v dv is equal to at এর ভ্যালু হচ্ছে 100 s plus 6, এবং এটার লিমিট যাবে হচ্ছে কত থেকে কত? 0 থেকে 100। তাইলে এখান থেকে আপনার v এর ভ্যালু কত আসতেছে? v স্কয়ার বাই 2 is equal ইন্টিগ্রেশন x 0 থেকে 100। 105.8, 105.83, খুব আনইউজুয়াল ভ্যালু আসতেছে, এরকম তো আসার কথা না। ভি স্কোয়ার বাই 2, কোথাও ভুল করছি দেখেন তো আপনার। 100 ফিট এস প্লাস 6 এর ভ্যালু হচ্ছে 1/2 10.2, এরপর হচ্ছে ডিটি, এবার হচ্ছে ভি ডিভি। ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 0 থেকে 100 এস প্লাস 6 5600, ভি এর ভ্যালু হচ্ছে 105.83 ফিট পার সেকেন্ড। এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন s প্লাস 6 এর উপরে রুট হবে। ও ইয়েস, এই জন্যই তো বলতেছি সমস্যা হয়ে গেল। থ্যাঙ্কস। এইখানে তাড়াহুড়ো করতেছি, এটাই বলতেছে এক্স প্লাস 6 0 থেকে 100। এবার আসতেছে হচ্ছে 717.76, এটা বলবেন করলে। হ্যাঁ, এবার ঠিক আছে, 37.89 ফিট পার সেকেন্ড। এবার আপনার এ নর্মাল অ্যাক্সিলারেশন যদি হয় তাহলে হচ্ছে ভি ফাইনাল এর স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো ভি ফাইনাল হচ্ছে 37.89, সেটার হোল স্কোয়ার করা যাবে। তারপরে আর এর ভ্যালু কি বলে দিছে? ওই যে রেডিয়াস ইজ হচ্ছে 600 ফিট। সো এখান থেকে 600 দিয়ে ডিভাইড করলে আমরা পাইতেছি এটার স্কোয়ার ডিভাইডেড বাই 600, which is 2.39. That is the answer, feet per second square. দেখেন, a particle moves with rectilinear motion so that its displacement is given by, এটা যদি একদম ইজি হয় তাহলে এটা করবো না, একই রকম যদি হয় আর কি। s is equal to বলতেছে t স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এর পাওয়ার 1/2। তারপরে বলতেছে by t is in seconds computes its velocity and its acceleration at the end of, তার মানে আপনি বুঝে গেছেন যে v কি করতে হবে, ds বাই dt করতে হবে, আর a কি করতে হবে, dv বাই dt করতে হবে। ফাংশন ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। হোয়াট ইজ ইটস অ্যারিথমেটিক? ও আচ্ছা, এটার একটু ঝামেলা আছে, এটা করি। অ্যারিথমেটিক হচ্ছে যে অ্যারিথমেটিক এভারেজ অ্যাক্সিলারেশনটা তো আপনারা জানেন, এই জন্য এটা করা উচিত। সলিউশন হচ্ছে s is equal to, আমরা যেটা পাইতেছি s is equal to
টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এর পাওয়ার হচ্ছে হাফ। এখন বলতেছে যে কম্পিউট ইটস ভেলোসিটি। ভেলোসিটি বের করার জন্য অবভিয়াসলি ডিফারেন্সিয়েট করতে হবে, হাফ সামনে বের হয়ে আসবে, কিন্তু টি স্কোয়ারের ক্ষেত্রে আচ্ছা এই পুরোটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এবং এক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে মাইনাস হাফ, এবং এখান থেকে আমরা পাবো 2t মাইনাস 2, এবং এটা একটু ভালো মতো সিম্পলিফাই করলে আমরা পাবো, দেখবেন যে t মাইনাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এর পাওয়ার হচ্ছে হাফ। অবভিয়াসলি এটাই থাকবে। এরপরে ওকে, আমার ইয়ারবাডস ডিসকানেক্ট হয়ে গেছে। কি শোনা যাচ্ছে? হ্যালো, একজন রেসপন্স করবে। হ্যালো, 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 আমার কথা শোনা যাচ্ছে না এবার? শোনা যাচ্ছে। আচ্ছা বুঝছি, ঠিক আছে। ওই যে আমার ইয়ারবাডসটা অফ হয়ে গেছে, ওই জন্য কথা অফ হয়ে গেছিল, সমস্যা নেই, শোনা গেলেই হচ্ছে। দেখা যাচ্ছে না স্ক্রিন? ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আর দুইটা প্রবলেম আছে আমরা শেষ করে ফেলবো আজকে। এখানে বলতেছে যে ভেলোসিটি পাইতেছি t মাইনাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এর পাওয়ার হচ্ছে হাফ। এখন বলতেছে যে ভেলোসিটি তো বের করতে হবে এবং অ্যাক্সিলারেশনও বের করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশন বের করার জন্য একে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা জানি যে uv এর ফর্মুলা, u বাই v এর ফর্মুলা, সেটা হচ্ছে এরকম আসবে, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9, সেটার হোল স্কোয়ার করার জন্য এটা চলে যাবে, আর উপরে থাকতেছে আপনার টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এর পাওয়ার হচ্ছে হাফ ইন্টু, এটা তো 1 হয়ে যাবে, মাইনাস এখান থেকে আমরা পাবো, দেখবেন t মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এরপর মাইনাস হাফ। এটা করে দেখবেন যে প্রথমে v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন, মাইনাস u কে রেখে মানে t মাইনাস 1 কে রেখে v এর ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটাই পাবো, কারণ এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করেই আমরা আলটিমেটলি এই জিনিসটা পাইছি, সো এইটাই পাওয়া যাবে। এটা কনফিউজড হওয়ার কিছু নেই, কেউ না বুঝলে হচ্ছে একবার করে দেখবেন, এটাই আসবে আনসার। এখন এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এইটাকে আমরা নিচে পাঠাইলাম, এটারেও এর নিচে পাঠাইলাম, তাহলে আমরা পাইতেছি টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9 এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, মাইনাস টি মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 9, এটার ক্ষেত্রে আসবে মনে হয় -3/2। এখন আপনাকে বলতেছে যে computes its velocity and its acceleration at the end of 3 seconds। 3 সেকেন্ডের জন্য এটার ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন কত হবে, সেটা হচ্ছে 3 সেকেন্ড ভেলোসিটি হবে হচ্ছে 3 minus 1 divided by 3 square minus 2 into 3 plus 9 এর আন্ডার রুট, সেটা হচ্ছে আমরা পাইতেছি 3 minus 1 divided by under root 0.577, মানে হচ্ছে 1 by root 3, 0.577, এবং এটার অ্যান্সার আসবে হচ্ছে ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। তেমনই ভাবে অ্যাক্সিলারেশন আসবে হচ্ছে, অ্যাক্সিলারেশনের জন্য যদি আমরা এটা বসাই, তাহলে আমরা পাচ্ছি 3 square minus 2 into 3 plus 9 এর পাওয়ার হচ্ছে minus 5 minus, এখান থেকে আমরা পাচ্ছি 3 minus 1 এর whole square into 3 square minus 2
3 প্লাস 9 মাইনাস 2/2। এটা কি 0.19 সামথিং আসছে? দেখেন তো একটু। পয়েন্ট 19 এরকম কিছু আসতেছে এটা। আচ্ছা হ্যাঁ ওইটাই আসে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এরপরে হচ্ছে যে what is its arithmetic average acceleration during the three ও ডিউরিং দা হচ্ছে থার্ড সেকেন্ড। যদি থার্ড সেকেন্ড বের করতে হয় তাহলে থার্ড সেকেন্ড বের করতে গেলে আপনি টি এবং 3 এর মধ্যে এভারেজ বের করতে বলতেছে। তাহলে এখানে যদি 2 সেকেন্ড হইতো তাইলে অ্যাক্সিলারেশন কত হতো? তাহলে 2 যদি হইতো তাহলে অ্যাক্সিলারেশন হইতো, যদি আবার আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 9 টু পাওয়ার মাইনাস 0.5 মাইনাস 2 মাইনাস 1 এর 1 into 2 এর স্কয়ার মাইনাস 2 into 2 প্লাস 9 এর পাওয়ার মাইনাস 0.296, maybe 0.296 ফিট পার সেকেন্ড স্কয়ার। এবং বলতে আছে যে অ্যারিথমেটিক এভারেজ কত হবে? পয়েন্ট 296 প্লাস হচ্ছে 0.19 ডিভাইডেড বাই 2 is equal 0.296 plus 0.19 divided by 2, 1.243, মানে 0.243 ফিট পার সেকেন্ড স্কয়ার। বুঝছে প্রবলেমটা কিভাবে করতে হবে? জাস্ট ডিফারেন্সিয়েশন, এছাড়া কিছুই। আই গেস বোঝা গেছে। আর অ্যারিথমেটিক এভারেজ থার্ড সেকেন্ডে বলছে, তার মানে 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে যে অ্যাক্সেলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, তাদের এভারেজ অ্যারিথমেটিক এভারেজ। ওকে, এই প্রবলেমটা দেখেন, এই প্রবলেমটা থেকে পরবর্তীতে অনেক প্রবলেম দিছে এবং এটা মানে পরীক্ষায় বহুবার আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো লাস্টে রাখি, যাতে যারা লাস্ট পর্যন্ত থাকে তারা দেখতে পারে। এটা খেয়াল করেন, এখানে কি বলতেছে যে একটা ড্রাম ফ্লাই হুইল আছে। এটা যদিও ইজি, কিন্তু এর পরবর্তীতে যেগুলো আছে ওইগুলো আরো কঠিন। মানে এই একই ফিগারের আরো প্রবলেম আছে, ওইগুলো বেশি কঠিন। বলতেছে এ বডি এ ফিগার 467 is suspended from a balloon around a 5 feet drum। দেখেই বোঝা যায় না। আমরা যখন প্রথমবারের মতো প্রবলেম দেখছি আমি বলি যে কি জিনিস, হোয়াট দা, করবোটা কি এটার সাথে? 5 feet drum and is moving down with a constant velocity of 10 feet per second। বলতেছে যে এই জিনিসটা 10 feet per second এ নিচের দিকে যাচ্ছে। এবার বলতেছে when t is equal to 3 second determine the angular and linear velocities of point p। মানে এখানে যে পয়েন্ট পি আছে এইটার লিনিয়ার ভেলোসিটি কত হবে এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে সেটা জানতে চাইছে প্রথম কোশ্চেন। আরেকটা বলতেছে দ্য নর্মাল এন্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট পি। মানে নর্মাল অ্যাক্সিলারেশন কত হবে পয়েন্ট পি তে, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত হবে পয়েন্ট পি তে। কারো কোনো আইডিয়া আছে কিভাবে করতে পারবো? কেউ হিন্ট দিবেন এবং ট্রাই করবেন। আমাদের সময় আছে 10 মিনিট, তাহলে 10 মিনিটের বেশিও আছে। হিন্ট দিয়ে ট্রাই করেন যে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। লাগলে 1 মিনিট ভাবেন, ভেবে তারপরে আমাকে বলবেন যে ভাই এটা এইভাবে এইভাবে করা যেতে পারে। জানতে চাইতেছে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি পি পয়েন্টের, অ্যাঙ্গুলার ভেলোসিটি পি পয়েন্টের, নর্মাল অ্যাক্সিলারেশন পি পয়েন্টের, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পি পয়েন্টের, এবং দিয়ে আছে শুধু 5 ফিট ড্রাম 10 ফিট পার সেকেন্ডে নিচে যাচ্ছে, আর হচ্ছে পুরো লেন্থ দেয়া আছে হচ্ছে 8 ফিট।
কারো কোনো আইডিয়া আছে কিভাবে করা যেতে পারে? হালকা একটু হিন্ট দেন যে ভাই এইভাবে শুরু করা যাক, তারপরে কিছু হইলে হবে, না হইলে না হবে, আমি কি জানি। হ্যালো, শোনা যাচ্ছে না কথা? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সলভ করা শুরু করি, সমস্যা নেই। না পারলে সমস্যা নেই, কিন্তু আমরা ট্রাই করি একবার যে এটা কিভাবে করা যাইতে পারে। এখন দেখেন, এখানে না পারার মতো কিছু নাই, এমন জটিল কিছুই না। এখানে বলতেছে যে এই এ অবজেক্ট যেটা আছে সেটা নিচের দিকে যাওয়া শুরু করছে, এ অবজেক্ট নিচের দিকে যাইতেছে, যেটা হচ্ছে 10 ফিট পার সেকেন্ডে, 10 ফিট পার সেকেন্ডে নিচের দিকে যাচ্ছে। সো সলিউশনের দিকে যদি আমরা আগাই, তাহলে ভেলোসিটি অফ এ, বা এটাকে আপনি বলতে পারেন বি পয়েন্টের ভেলোসিটি, সেম হবে কারণ এ যে বেগে যাচ্ছে ওইটাই বি পয়েন্টের ভেলোসিটি, সেটা হবে হচ্ছে 10 ফিট পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস কি আপনারা শিখছেন না, ভি ইজ ইকুয়াল টু ওমেগা। এখন এই ড্রাম যখন ঘুরতেছে তখন আপনি আমাকে বলেন যে কোনো পয়েন্টের জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট, ইজন্ট ইট? যে কোনো একটা পয়েন্ট যেটা ওই ড্রামের উপর লাই করতেছে ওইটার জন্য ওমেগার ভ্যালু কনস্ট্যান্ট হবে, সেটা তো চেঞ্জ হবে না। যদি ওমেগার ভ্যালু কনস্ট্যান্ট হয়, তাইলে ভি ইজ প্রপোর্শনাল টু, আমি আর বলতে পারি। তাহলে কি আমি বলতে পারি যে ভিবি বাই ভিপি ইজ ইকুয়াল আর বি বাই আর পি? এটা বলতে পারি না? হুম? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলবেন যে ভাই এটা কিভাবে হলো, বুঝি না। যেহেতু ভি ইজ ইকুয়াল টু ওমেগা, এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি, এবং ওমেগা যে কোনো ঘূর্ণনশীল বস্তুর জন্য কনস্ট্যান্ট, সেটা যে পয়েন্টেই হোক ওই ড্রামের, তাহলে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আর, আর ভিবি ডিভাইডেড বাই ভিপি ইজ ইকুয়াল টু আরবি ডিভাইডেড বাই আরপি। সেখান থেকে আমরা যদি বলি ভিবি এর ভ্যালু হচ্ছে 10, আর ভিপি এর ভ্যালু আমরা বের করব, তারপরে আর বি এর ভ্যালু হচ্ছে 2.5, আর আর পি এর ভ্যালু বের করব কত, হচ্ছে 4। এখান থেকে আপনি ভিপি পাইতেছেন 10 into 4 divided by 2.5, which is 16 feet per second. এখন 16 feet per second যদি আমি ভিপি পেয়ে যাই, আমার বের করতে বলতেছিল অ্যাঙ্গুলার কি বলতেছে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার এন্ড লিনিয়ার ভেলোসিটিজ অফ পয়েন্ট পি। আচ্ছা, পয়েন্ট পি এর যদি আমরা লিনিয়ার ভেলোসিটি পেয়ে যাই, তাহলে এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারবো। ওমেগা ইজ ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই আর, এবং ভিপি এর ভ্যালু হচ্ছে 16 এবং আর এর ভ্যালু হচ্ছে, পি এর জন্য রেডিয়াস হচ্ছে 4, সো এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। বাকি কাজ খুবই ইজি। তারপরে হচ্ছে নর্মাল অ্যাক্সিলারেশনের জন্য আমরা করব হচ্ছে ওমেগা পি স্কোয়ার ইনটু আর। ওমেগা পি এর ভ্যালু হচ্ছে 4 এর স্কোয়ার ইনটু আর এর ভ্যালু হচ্ছে কত, পি পয়েন্টের জন্য তো 4ই হবে, সো 4 এর কিউব, যেটা হচ্ছে 64 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওয়েট, এখানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এক সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আলফা আর আমাদের সূত্র, আর আলফা এর ক্ষেত্রে আমরা জানি যে ডি ওমেগা বাই ডি টি ইনটু আর। কিন্তু যেহেতু এখানে পি পয়েন্টটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘুরতেছে, এখানে কোনো ধরনের অ্যাক্সিলারেশনের কথা বলা নাই, যেহেতু কোনো অ্যাক্সিলারেশনের কথা বলা নাই, সুতরাং এখানে এটা ওমেগা পি হচ্ছে কনস্ট্যান্ট, সো 0 ইনটু আর হুইচ ইজ 0। কেন? কারণ হচ্ছে ওমেগা পি ওমেগা পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট।
আগামীকাল ইনশাল্লাহ আরো বেটার কিছু প্রবলেম আমরা সলভ করবো। এই আজকের বেশিরভাগই বেসিক প্রবলেম ছিল, এত কঠিন কিছু ছিল না এগুলোর মধ্যে। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা থাকে, কোনো প্রবলেমে আপনারা বেঁধে থাকেন, তাহলে আমাকে বলবেন যে ভাই এই প্রবলেম গুলোতে সমস্যা হয়েছে বা এটা আমি বুঝি না। আর আর হচ্ছে আজকে প্রবলেমে কি কারোর কি কোনো প্রবলেম আছে, মানে আজকের এই প্রশ্নগুলোর মধ্যে কারোর কি কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে এই ডাইনামিক্স এর উপরই, প্লেন মোশনের লাস্ট ক্লাস। আর হচ্ছে যে এটাই আর কি। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আর কারো কি কিছু বলার আছে? তো আপনাদের ক্লাস শুরু হবে কবে থেকে? 31 তারিখ থেকে হবে। আপনারা কি সব ঢাকায় চলে আসছেন নাকি হচ্ছে ঢাকায় এখনো আসেন না? আচ্ছা দাঁড়ান, রেকর্ডিংটা অফ